কোনো একটা জিনিস যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ হয়ে থাকে তখন আমরা বলে থাকি দ্য অবজেক্ট ইজ ইন মোশন। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th ফিজিক্স মোশন ইন আ স্ট্রেট লাইনের ওয়ান শট ভিডিও। সব সময়ের মতো আমরা এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করব শুধুমাত্র একটা ভিডিওতে, আর এই একটা ভিডিও যদি তোমরা পুরো দেখো তাহলে তোমাদের কনসেপ্ট হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সব কিছু অ্যাবসলিউটলি ফর ফ্রি only at learnohub.com। সবাই রেডি তো? রেডি আছো তো? লেটস গেট স্টার্টেড। মোশন এই শব্দটা নতুন তো একেবারেই নয়, কারণ ক্লাস 9 থেকেই তোমরা মোশনের ব্যাপারে পড়ছো। মোশন মানে হচ্ছে চেঞ্জ অফ পজিশন উইথ টাইম। যদি কোনো একটা অবজেক্ট নিজের পজিশন একটা জায়গা থেকে আর একটা জায়গাতে চেঞ্জ করে টাইমের সাথে সাথে, তাহলে আমরা বলি সেই অবজেক্টটা ইজ ইন মোশন। ঠিক আছে, এইবারে যেমন ধরে নাও এই ফ্যানের এই মুভিং ব্লেডসগুলো, ফ্যানের ব্লেডগুলো কীরকমভাবে মুভ করছে, খুব তাড়াতাড়ি মুভ করছে, রাইট? তারা নিজেদের পজিশন চেঞ্জ করছে, সুতরাং আমরা বলতে পারি যে এই ব্লেডসগুলো ইজ ইন মোশন। ঠিক সেরকমভাবে যদি আমরা এই গাড়িটাকে দেখি, এই গাড়িটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় পৌঁছে যাচ্ছে উইথ টাইম, তার মানে এর পজিশন চেঞ্জ হচ্ছে উইথ টাইম, আমরা বলতেই পারি দ্যাট দ্য কার ইজ ইন মোশন। যখনই আমরা মোশনের কথা বলি, মোশন ইজ অলওয়েজ উইথ রেসপেক্ট টু আ ফ্রেম অফ রেফারেন্স। তার মানে মোশনকে আমরা যখনই ডিফাইন করি, যখনই আমরা বলি যে এই জিনিসটা মোশনে, তখন সেটা সবসময় আমরা বলি উইথ রেসপেক্ট টু আ ফ্রেম অফ রেফারেন্স। একটা পার্টিকুলার ফ্রেমের রেসপেক্ট, একটা ফ্রেমের কম্প্যারিজনে আমরা বলি যে ওই অবজেক্টটা মুভ করছে। যেমন ধরে নাও, আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার সামনে দিয়ে একটা বাস পার হয়ে গেল, মানে ওই বাসটা চলে গেল আমার সামনে দিয়ে। আমার জন্যে, আমার যেটা ফ্রেম অফ রেফারেন্স, তার জন্যে ওই বাসটা ইজ ইন মোশন। কেন? কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমি দেখলাম যে বাসটা নিজের পজিশন চেঞ্জ করলো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে উইথ টাইম, তাই জন্য আমি বললাম দ্যাট দ্য বাস ইজ ইন মোশন। কিন্তু এইবারে ধরো আমি বাস স্টপে না দাঁড়িয়ে যদি বাসের ভেতরে বসে থাকি, তাহলে কি হবে? আমি কিন্তু ওই একই বাসের ভেতরে বসে আছি, কিন্তু এখন আমি যেহেতু বাসের ভেতরে বসে আছি সেহেতু আমি ওই বাসটার পজিশন চেঞ্জ হতে দেখছি না, কারণ আমি তো বাসের ভেতরে আছি। তো সুতরাং এবারে আমার জন্যে ওই বাসের ভেতরটা, ওই মুভিং বাসটাই হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। আর ওই ফ্রেম অফ রেফারেন্স থেকে আমার মনে হচ্ছে যে বাসটা তো মুভ করছে না। আমি যদি জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি তাহলে আমি কি দেখতে পাচ্ছি? বাইরে যে গাছপালাগুলো আছে সেগুলো এমন মনে হচ্ছে যেন সেগুলো পিছনে যাচ্ছে, কিন্তু আসলে কি গাছপালাগুলো পিছনে যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু যেহেতু আমার ফ্রেম অফ রেফারেন্সটা আলাদা, সেহেতু আমার এরকম মনে হচ্ছে যে বাসটা তো মুভ করছে না, কিন্তু বাইরের গাছপালা, বিল্ডিং, বাইরে যারা বাস স্টপে দাঁড়িয়ে আছে তারা সবাই যেন পিছন দিকে মুভ করছে। বলতে এটা চাইছি যে যখনই আমরা এই কথাটা বলে থাকি যে কোনো একটা অবজেক্ট মোশনে আছে, তখন আমরা কোনো না কোনো ফ্রেম অফ রেফারেন্সের মাধ্যমেই বা কোনো না কোনো ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে সেই কথাটা বলে থাকি। সবাই হয়তো অলরেডি নোটিস করেছো যে এই ভিডিওটার নাম হলো বা এই চ্যাপ্টারটার নাম হলো মোশন ইন আ স্ট্রেট লাইন। তার মানে এখানে মোশনের কথা তো বলবোই, কিন্তু খুব স্পেসিফিক্যালি সেই ধরনের মোশনের ব্যাপারে আমরা ডিসকাস করব যেখানে কোনো একটা অবজেক্ট একটা সোজা পথে চলছে। ঠিক আছে, মোশন অ্যালং এ স্ট্রেট লাইনের আরও একটা টার্ম হয় যেটাকে বলা হয় রেক্টিলিনিয়ার মোশন। মানে যখন কোনো একটা অবজেক্ট, ধরে নাও এই গাড়িটা যদি চায় তাহলে এরকম ট্যারা ব্যাকা পথেও যেতে পারে, এটা যদি চায় এটা একটা এরকম গোল রাস্তা দিয়েও যেতে পারে, এটা যদি চায় তো এটা এরকম সোজা পথেও যেতে পারে। তো যখন ট্যারা ব্যাকা পথে নয়, যখন এই গাড়িটা স্ট্রেট একটা সোজা পথে যায়, তখন সেই মোশনটাকেই আমরা বলি রেক্টিলিনিয়ার মোশন কিংবা মোশন ইন আ স্ট্রেট লাইন। যখনই আমরা রেক্টিলিনিয়ার মোশনের কথা বলি তখনই মনে একটা প্রশ্ন আসে যে রেক্টিলিনিয়ার মোশন বা মোশন ইন আ স্ট্রেট লাইনকে কি আমরা সবসময় ওয়ান ডাইমেনশনাল মোশন বলে কনসিডার করতে পারি? ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে কি বোঝায়? এমন একটা মোশন যেটাতে একটা ডাইমেনশন ইনভলভড। যেমন ধরো আমি যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসের টার্মসে কথা বলি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, যে মোশনে এই তিনটে অ্যাক্সিসের মধ্যে একটা অ্যাক্সিসই ইনভলভড হবে সেটাকে আমরা বলবো ওয়ান ডাইমেনশনাল মোশন বা 1D মোশন। ঠিক আছে, এইবারে তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে যে যদি এরকম একটা গাড়ি আছে, সেই গাড়িটা এইভাবে মুভ করছে, ঠিক আছে, আর আমার এক্স অ্যাক্সিস এদিকে, ওয়াই অ্যাক্সিস ওইদিকে, তার মানে কি এই মোশনটা 2 ডাইমেনশনাল মোশন?
অবভিয়াসলি না, কারণ দেখো অবজেক্টটা তো একটা স্ট্রেট লাইনে মুভ করছে, এটা ওয়ান ডাইমেনশনাল মোশন। কিভাবে ওয়ান ডাইমেনশনাল মোশন? তুমি চাইলেই তোমার এই পুরো কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকেই ঘুরিয়ে ফেলো, ঘুরিয়ে ফেললেই দেখতে পাবে যে এটা অ্যাকচুয়ালি যে মোশনটা হচ্ছে সেটা কিন্তু শুধু একটা অ্যাক্সিসের অ্যালংই হচ্ছে, আর তাই জন্য এই মোশনটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বলে কনসিডার করতে পারি। আর সেই কারণেই মোশন ইন আ স্ট্রেট লাইনকে অনেক সময় বলা হয় মোশন ইন ওয়ান ডাইমেনশন। কোনো একটা অবজেক্টের মোশনকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের অনেক কটা ফিজিক্যাল কোয়ান্টিটিসকে ভালোভাবে বুঝতে হবে, যেমন পজিশন, টাইম, পাথ লেন্থ, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। দাঁড়াও, এই সব কোয়ান্টিটি বুঝবো, ডিটেলে বুঝবো, ভালো করে বুঝবো, কিন্তু একের পর এক। কিন্তু এরও আগে আমাদেরকে বুঝে নিতে হবে দু ধরনের কোয়ান্টিটির ব্যাপারে, সেটা হলো স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি এমন একটা কোয়ান্টিটি যার শুধু ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই। অন্যদিকে ভেক্টর কোয়ান্টিটি এমন একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই আছে। যেমন ধরো আমি বললাম যে আমি আজকে সকালে স্কুলে গেছিলাম, ঠিক আছে, স্কুলে গেছিলাম, এই কথাটা তো বললাম। এবারে স্কুলে আমি কতটা রাস্তা কভার করেছি? আমি বললাম আমি 10 কিলোমিটার কভার করেছি, ঠিক। আমি এটা বলছি না যে আমি কোন দিকে গেছিলাম, নর্থ গেছিলাম, সাউথ গেছিলাম, ইস্ট গেছিলাম, সেসব কিছু বলছি না। আমি শুধু বলছি যে আমি 10 কিলোমিটার কভার করেছি, তার মানে আমি শুধু ম্যাগনিটিউডের কথা বলছি। সুতরাং এখানে আমি কি ধরনের কোয়ান্টিটির কথা বলছি? স্কেলার কোয়ান্টিটি। অন্যদিকে অনেক সময় আমরা এইরকমভাবে ডেসক্রাইব করি যে আমি আজকে 10 কিলোমিটার হেঁটেছি নর্থ ডাইরেকশনের দিকে, মানে সেখানে আমি ম্যাগনিটিউডের সাথে সাথে ডিরেকশনটাও স্পেসিফাই করছি। সুতরাং এখানে আমি কি ধরনের কোয়ান্টিটির কথা বলছি? ভেক্টর কোয়ান্টিটির কথা বলছি। যদি আমাদের এক্সাম্পলস নিতে হয় তো স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পলস হলো পাথ লেন্থ, স্পিড। অন্যদিকে ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পলস হলো ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট। এই কোয়ান্টিটিগুলো কি হয় সেগুলো আমরা এক্ষুনি একটু বাদে এক এক করে জানতে পারবো, আর তখন তোমরা এটাও বুঝতে পারবে যে কেন এগুলোকে স্কেলার বা ভেক্টর কোয়ান্টিটিতে ক্যাটাগরাইজ করা হয়েছে। চলো বন্ধুরা, তাহলে ডিসকাশন শুরু করা যাক অন পাথ লেন্থ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। পাথ লেন্থ বলতে আমরা কি বোঝাই? দেখো শব্দটাতে ফোকাস করো, পাথ লেন্থ। পাথ মানে রাস্তা, লেন্থ মানে তার কতটা, বলতে পারো কতটা লম্বা রাস্তা, ঠিক আছে। মানে তুমি একটা জায়গা থেকে আর একটা জায়গাতে পৌঁছানোর জন্যে কতটা এক্স্যাক্টলি কতটা রাস্তা কভার করছো, সেটাই হচ্ছে পাথ লেন্থ, ঠিক। মানে সে যেমন বলে না, জ্যাসা নাম ভ্যাসা কাম, ঠিক সেরকমই পাথ লেন্থ শব্দটার যা মানে লিটারালি তাই ওর ডেফিনেশন, ঠিক আছে। মানে টোটাল ডিস্টেন্স যেটা তুমি কভার করছো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে পৌঁছানোর জন্যে, ঠিক, ওকে। অন্যদিকে ডিসপ্লেসমেন্ট এই কথাটার মানে হচ্ছে তোমার যে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, মানে যেখান থেকে শুরু করেছো আর যেখানে অবধি পৌঁছেছো, এই দুটো পয়েন্টের মাঝখানের যেটা সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাকে আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট। একটা এক্সাম্পল নিয়ে বুঝি। ধরো এটা তুমি নিজের ঘর থেকে বেরিয়ে স্কুল গেলে, ঠিক আছে। এবারে ধরো তুমি স্কুল গেলে, স্কুল যাওয়ার খুব একটা মন নেই, কিন্তু কি করব, যেতেই হবে স্কুল, ছুটি নেওয়ারও উপায় নেই। তুমি ঘর থেকে বেরোলে, ঘুরে ফিরে অনেক দূর দূর থেকে ভেতরে গলি টলি দিয়ে ঘুরে ঘুরে তুমি স্কুলে পৌঁছলে, ঠিক। এইবারে আমি যদি বলি তোমার পাথ লেন্থ কত, তাহলে এই যে ঘুরে ফিরে গলি হয়ে গেছো, এই পুরো রাস্তার লেন্থটা হলো তোমার পাথ লেন্থ, ঠিক। আমি যদি বলি যে তোমার ডিসপ্লেসমেন্ট কতটা, তাহলে কি হবে? তুমি কোন রাস্তায় গেছো তাতে কোনো ম্যাটার করে না, তখন তুমি খালি কি দেখবে, কোথা থেকে কোথায় গেছো। বাড়ি থেকে স্কুল গেছো, বাড়ি থেকে স্কুলের শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এইটা, সুতরাং তোমার ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে এইটা। বুঝতে পারলে? তুমি বাড়ি থেকে স্কুল গেলে কিন্তু যেটা অ্যাকচুয়াল পাথ কভার করলে সেটা হলো পাথ লেন্থ, কিন্তু যেটা শর্টেস্ট ডিস্টেন্স ওই দুটো পয়েন্টের মাঝে, সেটা হলো তোমার ডিসপ্লেসমেন্ট। যখন আমরা পাথ লেন্থের কথা বলি তখন এটা একটা স্কেলার কোয়ান্টিটি, মানে পাথ লেন্থের জন্যে কত কিলোমিটার বা কত মিটার ডিস্টেন্স কভার হয়েছে সেটুকু জানাই সাফিসিয়েন্ট। কিন্তু যখন আমরা ডিসপ্লেসমেন্টের কথা বলি তখন ডিরেকশনটাও ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়।
মানে শুধু এইটুকু বলা এনাফ নয় যে ভাই এই দুটো পয়েন্টের মাঝের শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এত কিলোমিটার কোন ডিরেকশনে সেটাও বলা জরুরি। সুতরাং ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু পাথ লেন্থ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এবারে পাথ লেন্থ আর ডিসপ্লেসমেন্টের কিছু আলাদা আলাদা সিনারিওস দেখে নেব। কিছু কিছু সিনারিওসে পাথ লেন্থ আর ডিসপ্লেসমেন্ট দুটোই সমান হতে পারে। যেমন ধরো তুমি হয়তো বাড়ি থেকে বেরোলে, স্কুল গেলে, কিন্তু তুমি কোথাও এদিক ওদিক ঘোরাঘুরি না করে তুমি সোজা বাড়ি থেকে বেরিয়ে একদম শর্টকাট ধরে স্কুল গেলে। ঠিক, যেহেতু তুমি শর্টকাট ধরে স্কুল গেছো সেহেতু তোমার অ্যাকচুয়াল পাথ কাভার্ড কি হচ্ছে, যেটা শর্টেস্ট ডিস্টেন্স। আবার তোমার ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, যেটা শর্টেস্ট ডিস্টেন্স। সুতরাং তোমার পাথ লেন্থ আর ডিসপ্লেসমেন্ট এই ধরনের সিচুয়েশনে সমান। অনেক এরকম সিচুয়েশন হতে পারে যেখানে তোমার পাথ লেন্থ হয়তো নন জিরো কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট জিরো, এরকমও হতে পারে, নিশ্চয়ই হতে পারে। যেমন ধরো তুমি বাড়ি থেকে বেরোলে, ঠিক, তুমি স্কুল অবধি গেলে, কিন্তু স্কুলে গিয়ে দেখতে পেলে যে নোটিশ বোর্ডে লেখা আছে যে আজকে কোনো একটা স্ট্রাইকের জন্য স্কুল বন্ধ। সুতরাং তুমি স্কুলের গেট অবধি গিয়ে ইউ টার্ন নিয়ে বাড়ি ফেরত চলে এলে। ঠিক, এইবারে এই জার্নিটাতে তোমার পাথ লেন্থ কী হবে, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স প্লাস স্কুল থেকে বাড়ির ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে তোমার পাথ লেন্থ। তোমার ডিসপ্লেসমেন্ট কী হবে, তোমার ইনিশিয়াল পজিশন হচ্ছে বাড়ি, তোমার ফাইনাল পজিশন হচ্ছে স্কুল, না 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 বাড়ি, কারণ স্কুল তো তুমি যাওনি, স্কুল থেকে তো ইউ টার্ন নিয়ে আবার বাড়ি ফেরত এলে। তার মানে তোমার ইনিশিয়াল পজিশনও বাড়ি আর তোমার ফাইনাল পজিশনও বাড়ি। তার মানে বাড়ি আর বাড়ির মধ্যে কোনো ডিসপ্লেসমেন্ট কি আছে, নেই। সুতরাং তোমার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল জিরো। সুতরাং এই ধরনের সিচুয়েশনে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যেতে পারে কিন্তু পাথ লেন্থ জিরো হয় না। তাহলে বন্ধুরা এইবারে ডিসকাস করে নেবো আমরা স্পিড অ্যান্ড ভেলোসিটি। এই দুটো নতুন টার্ম আবার চলে এলো আমাদের সামনে। স্পিড বলতে কি বোঝায়, স্পিড মানে হচ্ছে কি রেটে আমরা ডিস্টেন্স কভার করছি উইথ টাইম, মানে টাইমের সাথে সাথে আমরা কত তাড়াতাড়ি ডিস্টেন্স কভার করছি। ঠিক আছে, ম্যাথামেটিক্যালি এটাকে আমরা ক্যালকুলেট কীভাবে করি, স্পিড ইজ ইকুয়াল টু পাথ লেন্থ ডিভাইডেড বাই টাইম। মানে এক্স্যাক্টলি যে পাথের মানে রাস্তার যতটা লেন্থ আমরা কভার করছি বা এক্স্যাক্ট যতটা ডিস্টেন্স কভার করছি ডিভাইডেড বাই টাইম। তাহলে এবারে তুমি নিজেই ভেবে দেখো যে পাথ লেন্থ একটা স্কেলার কোয়ান্টিটি, এই স্পিডটা এই স্কেলার কোয়ান্টিটির ওপর ডিপেন্ডেন্ট, সুতরাং স্পিডও একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক, এইবারে চলে যাব আমাদের নেক্সট কোয়ান্টিটিতে, যেটা কিনা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে কি রেটে আমরা ডিসপ্লেসমেন্ট কভার করছি উইথ টাইম, কিংবা বলতে পারো যে কি রেটে আমাদের পজিশন চেঞ্জ হচ্ছে উইথ টাইম, সেটা হলো ভেলোসিটি। সুতরাং ম্যাথামেটিক্যালি আমরা লিখতে পারি ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম টেকেন। এবার এখানেও পরিষ্কার দেখতে পাচ্ছ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং ভেলোসিটি যেহেতু ডিসপ্লেসমেন্টের ওপর ডিপেন্ডেন্ট সেহেতু ভেলোসিটিরও ডিরেকশন থাকবে, তাই জন্য ভেলোসিটিও একটা ভেক্টর কোয়ান্টিটি। ভি দিয়ে ভেলোসিটি, ভি দিয়ে ভেক্টর, সুতরাং সবারই মনে থাকবে যে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এবারে একটা এক্সাম্পল নিই। ধরো তুমি বাবা মায়ের সাথে গাড়িতে বসে যাচ্ছ কোনো একটা জায়গায় ঘুরতে, ধরো শপিং মল যাচ্ছ, যেটা তোমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে। ঠিক আছে, আর এই 12 কিলোমিটারের যে রাস্তাটা সেটা তুমি কভার করেছো 1 ঘন্টাতে। ঠিক আছে, তার মানে তোমার স্পিড কত, তোমার গাড়ির স্পিড কত, গাড়ি কভার করছে 12 কিলোমিটার ইন 1 আওয়ার, দ্যাট মিন্স 12 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার, দেয়ারফোর স্পিড ইজ 12 কিলোমিটার পার আওয়ার। এইবারে এই ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করতে চাই যে ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটি কত, ভেলোসিটিও যখন তুমি বলবে তখন তুমি কি বলবে, কতটা ডিসপ্লেসমেন্ট মানে কতটা ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স তোমার বাড়ি থেকে সেই শপিং মলটায়। ধরে নাও যে তোমরা তোমাদের গাড়িতে শর্টকাট ধরেই গেছিলে, তার মানে সেই ক্ষেত্রে তোমার ডিসপ্লেসমেন্টও হয়ে যাবে 12 কিলোমিটার, আর তুমি 1 ঘন্টাতে ওটা কভার করেছো, সুতরাং তোমার ভেলোসিটিও হয়ে যাবে 12 কিলোমিটার পার আওয়ার। কিন্তু যখনই ভেলোসিটি বলি তখনই আমরা একটা ডিরেকশনও মেনশন করি যে 12 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস দ্য ইস্ট, এই ধরনের একটা ডিরেকশনও আমরা মেনশন করে থাকি। ঠিক আছে, কিছু এরকম সিচুয়েশন এখানেও আসতে পারে যেখানে স্পিড নন জিরো কিন্তু ভেলোসিটি জিরো। কখন হবে এরকম, যখন ডিসপ্লেসমেন্ট জিরো হবে। এক্স্যাক্টলি, এবারে তুমি শপিং মলের জন্য গেছিলে কিন্তু শপিং মল থেকে ইউ টার্ন নিয়ে বাড়ি ফেরত চলে এলে, এই ক্ষেত্রে কি হবে, যদি আমি স্পিডের কথা বলি তাহলে টোটাল ডিস্টেন্স কাভার্ড কত, 12 কিলোমিটার যাবার সময় আবার 12 কিলোমিটার আসার সময়, মানে টোটাল 24 কিলোমিটার্স ডিস্টেন্স তুমি কভার করেছো, ডিভাইডেড বাই কত সময় লেগেছে, ধরে নাও 2 ঘন্টা সময় লেগেছে, তাহলে 24 ডিভাইডেড বাই 2
কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে যাবে তোমার স্পিড। কিন্তু যখন ভেলোসিটির কথা বলবো তখন ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট এখানে জিরো, কারণ বাড়ি থেকে বেরিয়ে বাড়িতেই ফেরত এসেছো, সুতরাং ডিসপ্লেসমেন্ট ইজ জিরো অ্যান্ড জিরো ডিভাইডেড বাই টাইম টেকেন ইজ জিরো, তাই জন্য ভেলোসিটি এখানে হয়ে যাবে জিরো। তাহলে বন্ধুরা এইবারে শিখে নিতে হবে ডিস্টেন্স টাইম গ্রাফ, খুব ইম্পর্টেন্ট এটা, কারণ এখানে এই যে স্পিড ভেলোসিটির যে কনসেপ্টগুলো না, এগুলো যেমন আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে পারি ঠিক সেরকমভাবেই আমরা গ্রাফিক্যালিও ক্যালকুলেট করতে পারি। ইন্টারেস্টিং, ইয়েস। তো যেমন ধরে নাও যে আমি যদি এইরকম একটা সিচুয়েশন রাখি যে তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুল যাচ্ছ আর তুমি 10 মিনিটে 1 কিলোমিটার ডিস্টেন্স কভার করছো, ঠিক আছে? আমরা একটা গ্রাফ বানাবো, এক্স ওয়াই অ্যাক্সিস নেব, এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে আমরা টাইম নিই জেনারেলি, আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে আমরা নিই ডিস্টেন্স কাভার্ড, ঠিক আছে? এইবারে প্রথম 10 মিনিটে দেখো তুমি এক্স অ্যাক্সিসে 10 মিনিটে আমি কভার করেছি 1 কিলোমিটার, সুতরাং এই পয়েন্টটা ঠিক। যদি আরও 10 মিনিট আমি হাঁটতে থাকি, আমি আরও 1 কিলোমিটার কভার করব, তার মানে শুরু থেকে আমি 2 কিলোমিটার কভার করে নেব, রাইট? আরও 10 মিনিট হাঁটতে থাকলে আরও 1 কিলোমিটার কভার করব, রাইট? তো সুতরাং আমাদের গ্রাফটা কিছুটা এই ধরনের একটা স্ট্রেট লাইন আমরা পেয়ে যাব, ঠিক আছে? এইবারে এই গ্রাফটার বিশেষত্ব হলো যে এই গ্রাফটাকে প্রথমে তো বলা হয় ডিস্টেন্স টাইম গ্রাফ, কারণ এই গ্রাফটা আমাদেরকে কি বলে দেয় যে টাইমের সাথে সাথে ডিস্টেন্স কিভাবে চেঞ্জ হচ্ছে। এই গ্রাফের স্পেশালিটি বা বিশেষত্ব হলো যে এই গ্রাফে যে আমরা স্ট্রেট লাইনটা পাই, এই স্ট্রেট লাইনটার স্লোপ ক্যালকুলেট করে আমরা ক্যালকুলেট করে নিতে পারি স্পিড। স্লোপ কাকে বলে চলো তাহলে দেখে নিই এক্স্যাক্টলি স্লোপ কাকে বলে, আর স্লোপ আমরা কিভাবে ক্যালকুলেট করি, আর কিভাবে স্লোপ থেকে আমরা পেয়ে যাই স্পিড। স্লোপ এই কথাটা শুনলেই আমাদের মাথায় কি আসে? কিছু আসছে নাকি কিছুই আসছে না? স্লোপ মানে এরকম একটা স্ল্যান্টিং লাইন, তাই তো? যেমন ধরো চিলড্রেন্স প্লে এরিয়াতে যেখানে বাচ্চারা খেলাধুলো করে, এই ধরনের জায়গাতে তোমরা দেখেছো এই ধরনের স্লাইডার থাকে যেখানে বাচ্চাগুলো এরকম সিঁড়ি দিয়ে চাপে আর এটা দিয়ে স্লাইড করে, খুব মজা পায়, তাই না? তো এই যে স্লাইডারটা থাকে, এটার যে স্লোপটা, এটার যে ইনক্লিনেশনটা, সেটাকে আমরা স্লোপ বলি, ঠিক আছে? তার মানে এই গ্রাফে যখন আমি ডিস্টেন্স টাইম গ্রাফের কথা বলছি, এখানে যে স্ট্রেট লাইনটা আমরা পাচ্ছি, এই লাইনটার ইনক্লিনেশন কতটা, ইনক্লিনেশন যেমন ধরো এই লাইনটা তোমার এই ধরনের, এবারে এই লাইনের ইনক্লিনেশন কতটা সেটা আমাকে কে বলবে? কতটা অ্যাঙ্গেল এই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে বানাচ্ছে, সেই অ্যাঙ্গেল আমাকে বলে দেবে এর ইনক্লিনেশন কতটা। ধরো এটা এক্স অ্যাক্সিস আর এটা আমার লাইন, যদি লাইনের ইনক্লিনেশনটা এরকম হয়, দেখো এটা খুব কম স্ল্যান্টিং, রাইট? এর থিটাও কম, থিটার ভ্যালু যেমন যেমন বাড়তে থাকবে এই লাইনটা তত স্টিপ হতে থাকবে, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে থিটার যে ভ্যালুটা, এই যে অ্যাঙ্গেলের ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদেরকে বলে দেয় স্পিডের ভ্যালু কত হবে। যত স্টিপ হবে এই লাইনটা তত বেশি স্পিড হবে, এক্স্যাক্টলি। তার মানে স্লোপ যত বেশি স্পিড তত বেশি। এবারে চলে যাই একটু ম্যাথামেটিক্যালি যে এক্স্যাক্টলি আমি স্লোপটা ক্যালকুলেট কিভাবে করব। স্লোপ সবসময় ক্যালকুলেট হয় ইউজিং ট্যান থিটা। এই যে থিটার কথা আমি বললাম, ট্যান থিটার ভ্যালু যদি তুমি বার করে নিতে পারো, কিভাবে বার করবে ট্যান থিটার ভ্যালু? সিম্পল ট্রিগোনোমেট্রি। ট্যান থিটা কি হয়? পারপেন্ডিকুলার বাই বেস। এই থিটাটা দিয়ে দেখো এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, এটা হয়ে যাবে বেস, এইভাবে ট্যান থিটা বেরোবে। এইবারে এই ট্যান থিটাটাই যে স্পিড, সেটা আমি কি করে জানবো? খুব সিম্পল, পারপেন্ডিকুলার বাই বেস। এই পারপেন্ডিকুলারটা এক্স্যাক্টলি কি? এই ছবিটাতে খুব ভালোভাবে দেখো গ্রাফে, পারপেন্ডিকুলারটা অ্যাকচুয়ালি আসলে কিছুই নয়, ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ের ভ্যালু। আর আমি আগেই বলেছিলাম ওয়াই অ্যাক্সিসে কি থাকে? ডিস্টেন্স। তার মানে ডিস্টেন্স ডিভাইডেড বাই বেস। বেসটা আসলে কি? এক্স অ্যাক্সিসে যে ভ্যালুটা থাকে সেটা কি? টাইম। তার মানে ডিস্টেন্স বাই টাইম। আর আমরা একটু আগেই তো স্পিডকে ডিফাইন করলাম, দ্যাট স্পিড ইজ ডিস্টেন্স বাই টাইম। ভেরি ভেরি সিম্পল, ঠিক আছে? তার মানে আমরা স্পিডের সম্পর্কে কী কী জানলাম? স্পিডকে আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে পারি অ্যাজ ডিস্টেন্স কাভার্ড বাই টাইম টেকেন। যদি আমাদের কাছে গ্রাফ দেওয়া থাকে, ডিস্টেন্স টাইম গ্রাফ, তাহলে সেই গ্রাফের স্লোপ ক্যালকুলেট করে, স্লোপ কিভাবে ক্যালকুলেট করি? ট্যান থিটার ভ্যালু দিয়ে। স্লোপ বার করে নিয়েও আমরা স্পিডের ভ্যালু বার করতে পারি। চলো বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই এবারে ডিস্টেন্স টাইম গ্রাফ। গ্রাফিক্যালি দেখছি এবারে, আমি যেমন আগেও বলেছিলাম যে এক্স অ্যাক্সিসের অ্যালং আমরা নিয়ে নিই টাইম, আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে আমরা নিয়ে নেব ডিস্টেন্স, ঠিক আছে? একটা এক্সাম্পল নিয়ে নিই, ঠিক আছে? ধরে নাও এখানে অলরেডি স্ট্রেট লাইনটা বানানোই আছে, আমাদের কাজটা অলরেডি সহজ করা আছে। ধরে নাও যে 10 মিনিটে, এটা হচ্ছে তোমার ধরো টাইমটা মিনিটসে আছে, তো 10 মিনিটে ডিস্টেন্স কভার হচ্ছে কত? 1 কিলোমিটার,
10 মিনিটে ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে 1 কিলোমিটার, আরও 10 মিনিটে আরও 1 কিলোমিটার, তার মানে 20 মিনিটে 2 কিলোমিটার, 30 মিনিটে 3 কিলোমিটার অ্যান্ড সো অন। তো এইভাবে এই পয়েন্টগুলোকে জয়েন করলে আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি। ঠিক, এক্ষুনি আমি বললাম যে এই স্ট্রেট লাইনটার স্লোপ আমাদের কি দিয়ে দেবে, ডিস্টেন্স টাইম গ্রাফের স্লোপ আমাদের কি দেবে, স্পিড। ঠিক আছে, এবারে এটা বুঝে নাও যে স্পিড আমাদেরকে এক্স্যাক্টলি কি দিচ্ছে এই ক্ষেত্রে। যদি তোমরা ম্যাথামেটিক্সের ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা মনে করে দেখো, ম্যাথামেটিক্সে যখন আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পড়ি তখন সেই ইকুয়েশনটা কি ফরম্যাটে থাকে, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। সবার মনে পড়ে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন? ঠিক, ওকে। এখানেও যেহেতু আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি তো এখানেও y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। সিটা কি, সি হচ্ছে ইন্টারসেপ্ট, মানে কতটা ইন্টারসেপ্টে বানাচ্ছে। এবার এখানে যেমন আমরা দেখছি যে এই স্ট্রেট লাইনটা অরিজিন থেকে পাস হচ্ছে, তার মানে ইন্টারসেপ্ট এখানে 0, তার মানে সি এর ভ্যালু এখানে 0। ঠিক, তার মানে y ইজ ইকুয়াল টু mx এই লাইনটার ক্ষেত্রে, যেখানে m হচ্ছে স্লোপ, তার মানে m হচ্ছে y বাই এক্স। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমি করলাম এটা দিয়ে আমি এইটুকুনি বোঝাতে চাইলাম যে আমরা যখন এই স্ট্রেট লাইনটার স্লোপ ক্যালকুলেট করতে যাই তখন আমরা কিভাবে ক্যালকুলেট করি, y বাই এক্স। তার মানে এখানে সেটা কি, এখানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তার মানে ধরো এই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব, y বাই এক্স, y মানে y অ্যাক্সিসের অ্যালংয়ে যে ভ্যালু আছে দ্যাট ইজ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক, মানে এই যেখান থেকে যেখানের আমরা স্লোপ বার করছি ফাইনাল y এর ভ্যালু মাইনাস ইনিশিয়াল y এর ভ্যালু, সিমিলারলি ফাইনাল x এর ভ্যালু মাইনাস ইনিশিয়াল x এর ভ্যালু। ঠিক, যেমন ধরে নাও আমি যদি এই ক্ষেত্রে একটা এক্সাম্পল নিই যে ধরো এই টোটাল এখানে কত মিনিট, 40 মিনিটস, 40 মিনিটসে কত ডিস্টেন্স কভার করেছে, 4 কিলোমিটার, তাই তো। তার মানে y2 মাইনাস y1, y অ্যাক্সিসের অ্যালংয়ে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার্ড মাইনাস ইনিশিয়াল ডিস্টেন্স। তো ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার্ড হচ্ছে 4 মাইনাস শুরু কোথা থেকে হয়েছিল, 0 থেকে, তো 4 মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে টাইম 0 থেকে শুরু করে টাইম কত দূর অবধি গেছিল, 40 অবধি গেছিল, তো সুতরাং 40 মাইনাস 0। তো এইভাবে আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি, কি ক্যালকুলেট করে নিতে পারি, আমরা ক্যালকুলেট করে নিতে পারি স্পিড। এবারে স্পিড কোন ইউনিটে আসবে, এখানে আমরা এটা দিচ্ছি কিলোমিটারে, এই যে ডিস্টেন্সটা দিয়েছি সেটা কিলোমিটারে দিয়েছি, এখানে যে টাইমটা দিয়েছি সেটা দিয়েছি মিনিটসে, তো সুতরাং এই যে ভ্যালুটা আসছে সেটা আসছে কিলোমিটার পার মিনিট, তাই তো। তো সুতরাং এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, 1 আওয়ার ইজ 60 মিনিটস, সো সেই ক্যালকুলেশন দিয়ে তোমাকে এটাকে চেঞ্জ করে নিতে হবে কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, বাট কনসেপ্টটা বোঝা গেল যে কিভাবে আমরা ক্যালকুলেট করছি স্লোপ, সেই কনসেপ্টটা বোঝা গেল। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বেসিক কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে বন্ধুরা ডিস্টেন্স টাইম গ্রাফ যেরকম আমরা দেখলাম ঠিক সেরকমভাবেই আর একটা গ্রাফও হয় যেটাকে আমরা বলি পজিশন টাইম গ্রাফ। পজিশন টাইম গ্রাফ তোমরা নিজেরাই আন্দাজ করে নিয়েছো, এতে কি থাকবে, এক্স অ্যাক্সিসে থাকবে টাইম আর ওয়াই অ্যাক্সিসে থাকবে পজিশন। তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফের যে স্লোপটা হয় সেটা আমাদেরকে দেয় স্পিড। কেন, কারণ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে পজিশন টাইম গ্রাফের যে স্লোপটা হবে সেটা আমাদের কি দেবে, এমন কিছু কোয়ান্টিটি যেটা হয় পজিশন বাই টাইম, চেঞ্জ ইন পজিশন উইথ টাইম বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেটা কি হয়, ভেলোসিটি। এক্স্যাক্টলি, সুতরাং পজিশন টাইম গ্রাফের যে স্লোপটা সেটা আমাদেরকে দিয়ে দেবে ভেলোসিটি। ঠিক আছে, কনসেপ্টটা সেম থাকবে। এখানে আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে দেখব। আমরা এরকম একটা সিচুয়েশন দেখেছিলাম কিছুক্ষণ আগে যেখানে আমাদের ভেলোসিটি 0 হতো। যেমন ধরো তুমি বাড়ি থেকে বেরোলে, তুমি স্কুল অবধি গেলে, ইউটার্ন নিয়ে আবার বাড়ি ফেরত এলে। এই ধরনের সিচুয়েশনে ডিসপ্লেসমেন্ট যেহেতু 0 হয় সেহেতু ভেলোসিটিও 0 হয়। ঠিক আছে, তার মানে আমি যদি গ্রাফিক্যালি এই সিচুয়েশনটাকে বানাতে চাই তাহলে আমার পজিশন টাইম গ্রাফটা কেমন দেখাবে, কিছুটা এরকম দেখাবে। দেখো, প্রথম 10 মিনিটে আমি 1 কিলোমিটার কভার করলাম, স্কুল পর্যন্ত গেলাম, সেখান থেকে ইউটার্ন নিলাম। যখন ইউটার্ন নিলাম তখন আমি আবার 1 কিলোমিটার কভার করলাম নেক্সট 10 মিনিটে। কিন্তু দেখো এটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, রাইট। আমি আগেও বলেছিলাম যখনই ডিসপ্লেসমেন্টের কথা হবে তখন ডিরেকশনটা ইম্পর্ট্যান্ট, রাইট। প্রথমে এইভাবে গেল আমাদের গ্রাফটা, তারপরে এইভাবে চলে এলো,
কেন? কারণ ওয়াই অ্যাক্সিসে এখন আমি ডিস্টেন্স মেজার করছি না, আমি পজিশন মেজার করছি। মানে পজিশনটা প্রথমে ছিল বাড়িতে, তাই অরিজিনে ছিল, তারপরে গেল স্কুলে, আবার ফেরত এসে গেল বাড়িতে, তো সুতরাং পজিশনটা আবার ফেরত চলে এলো। তো আমার পজিশন টাইম গ্রাফটা এই ক্ষেত্রে এরকম হয়ে যাবে। এবারে তোমরা বলতেই পারো যে তাহলে ম্যাম এই যে পজিশন টাইম গ্রাফটা আমি পেলাম, তার মানে এর স্লোপটা তো জিরো আসা উচিত, কারণ আমার ভেলোসিটি তো জিরো। চলো দেখে নিই কীভাবে আমরা এখানে স্লোপটা ক্যালকুলেট করে এটা প্রুফ করব যে ভেলোসিটি গ্রাফিক্যালিও আমাদের কাছে জিরো। চলো বন্ধুরা, তাহলে এবার পজিশন টাইম গ্রাফটা দেখে নেওয়া যাক। পজিশন টাইম গ্রাফের ক্ষেত্রে আমাদের গ্রাফটাতে কি পার্থক্য ডিস্টেন্স টাইম গ্রাফের থেকে? এখানে কি হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল নিয়েছি যেখানে আমি বাড়ি থেকে শুরু করছি, স্কুল পর্যন্ত যাচ্ছি। দেখো বাড়ি থেকে স্কুল পর্যন্ত যেতে, ঠিক আছে, কতটা সময় লেগেছে দেখো, প্রথম 10 মিনিটে 1 কিলোমিটার, তারপরের আরও 10 মিনিটে আরও 1 কিলোমিটার, মানে 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেছি কোথায়? স্কুলে, ঠিক আছে। কিন্তু স্কুলে পৌঁছে দেখি যে স্কুল ছুটি, তাই স্কুল থেকে আবার ইউটার্ন মেরে বাড়ি ফেরত, ঠিক। তো আর মানে আমাদের এখানে ডিস্টেন্স নয়, এদিকে আমাদের কি রয়েছে, এদিকে আমাদের রয়েছে পজিশন বা ডিসপ্লেসমেন্ট, তাই তো। তার মানে স্কুল থেকে আমাদের পজিশনটা আবার ফেরত বাড়ির দিকে আসতে থাকছে, আর আমরা ফেরত বাড়িতে চলে আসছি, ঠিক। তাই জন্য আমাদের গ্রাফটা কিছুটা এইরকম দেখতে হচ্ছে, যেহেতু এখানে ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে রয়েছে পজিশন। তো এইবারে এই ক্ষেত্রে তোমরা বলতেই পারো যে ঠিক আছে ম্যাম, যদি আমাদেরকে গ্রাফিক্যালি ক্যালকুলেট করতে হয় ভেলোসিটি এই ক্ষেত্রে, তাহলেও তো আমরা স্লোপ ক্যালকুলেট করতে পারি। প্রথমে এই লাইনটার স্লোপ, তারপরে এই লাইনটার স্লোপ, আর তারপরে সেই স্লোপ দুটোকে অ্যাড করে ফেললাম। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা সবাইকে মনে রাখতে হবে যে স্লোপস ক্যান নেভার বি অ্যাডেড, ঠিক আছে। আমরা কখনো স্লোপসকে ডাইরেক্টলি অ্যাড করতে পারি না, যে তুমি ভাবলে যে এই লাইনটার স্লোপ বার করে নিলাম, এই লাইনটার স্লোপ বার করে নিলাম, আর তারপরে আমরা সেই দুটোকে অ্যাড করে ফেললাম, আর তাহলে জিরো চলে এলো, তাহলে আমাদের ভেলোসিটি জিরো হয়ে যাবে। সেই অ্যাপ্রোচটা একেবারেই ভুল। স্লোপস কখনোই অ্যাড হয় না। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিভাবে এই পুরো জার্নিটার ভেলোসিটি বার করব দেখে নাও। ভেলোসিটি আমরা কিভাবে বার করব এখানে, তাই তো। তো আমরা কি জানি, ভেলোসিটি আমাদেরকে ওভারঅল এই যে স্লোপটা থাকে, ওভারঅল যে গ্রাফটা তৈরি হয় তার থেকে আমরা বার করি, বা তার স্লোপ আমাদেরকে ভেলোসিটি দেয়। তো এখানে আমরা কি করব, নেট ভেলোসিটি বার করবার জন্য আমরা নিয়ে নেব y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঠিক আছে। যেটাকে আমরা এখানে লিখতে পারি, ধরে নাও s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, ঠিক। s2 আর s1 এখানে কি ডিসপ্লেসমেন্ট বা পজিশন, ঠিক। তো এবারে যদি আমি s2 মাইনাস s1 করতে চাই, তাহলে দেখো তুমি তোমার যেটা ফাইনাল পজিশন, এইটা হচ্ছে তোমার ফাইনাল পজিশন, ঠিক। আবার এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল পজিশন। তাহলে তুমি যদি লক্ষ্য করো, ইনিশিয়াল আর ফাইনাল দুটো পজিশনেই তোমার ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কত? জিরো। তার মানে s2 মাইনাস s1 এটা হচ্ছে তোমার জিরো ডিভাইডেড বাই টি। এবার টি এর ভ্যালু যাই হোক না কেন তাতে কোনো তফাতই পড়ে না, কারণ আমাদের এটা নেট ভেলোসিটির ভ্যালু কত এসে গেল? জিরো। বোঝা গেল ব্যাপারটা? মানে নেট যে গ্রাফটা তৈরি হলো, সেই নেট গ্রাফটা থেকে আমরা কি করব, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, মানে y অ্যাক্সিসের অ্যালংয়ে যে ভ্যালুগুলো আছে ডিভাইডেড বাই x অ্যাক্সিসের অ্যালংয়ে যে ভ্যালুগুলো আছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সেইভাবেই আমরা ক্যালকুলেট করব। আর এই ক্ষেত্রে ফাইনাল আর ইনিশিয়াল, এই y অ্যাক্সিসের অ্যালংয়ে ফাইনাল আর ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে জিরো। সুতরাং আমাদের ভেলোসিটি হয়ে যাবে এখানে জিরো। তো এখানে একটা কমন মিস্টেক যেটা বেশিরভাগ বাচ্চা করে থাকে, সেটা হচ্ছে তারা প্রথমে এই লাইনের স্লোপ বার করে, তারপরে এই লাইনটার স্লোপ বার করে, আর তারপর দুটো স্লোপকে অ্যাড করে দিয়ে বলে যে দেখো দুটো স্লোপকে যোগ করলে জিরো হয়ে যায়। বাট ডু নট ফলো দ্যাট অ্যাপ্রোচ, কারণ স্লোপস ক্যান নট বি অ্যাডেড। তাহলে বন্ধুরা, এখানে আমরা দেখলাম যে আমাদের পজিশন টাইম গ্রাফে স্লোপ আমাদের পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। যেমন ধরো, যখন পয়েন্ট ও থেকে নিয়ে এ অবধি গেলাম, তখন আমাদের টাইমের সাথে সাথে পজিশনটাও বাড়ছিল বা ডিসপ্লেসমেন্টটাও বাড়ছিল, তাই জন্য স্লোপ ছিল পজিটিভ। কিন্তু পয়েন্ট এ থেকে নিয়ে পয়েন্ট বি পর্যন্ত যদি দেখো, টাইম তো আমাদের বাড়ছে কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্টটা কমে যাচ্ছে, তাই জন্য আমাদের স্লোপ নেগেটিভ। তার মানে পজিশন টাইম গ্রাফে
নেগেটিভ স্লোপ পসিবল। কিন্তু যদি আমি ডিস্টেন্স টাইম গ্রাফের কথা বলি, তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফে কোনো ক্ষেত্রেই তুমি ফেরতই যাও কি স্কুলে যাও কি যেখানেই যাও, তুমি কিছু না কিছু ডিস্টেন্স তো কভার করছোই। সুতরাং এই ক্ষেত্রে তোমার স্লোপ কখনোই নেগেটিভ হবে না। কেন? কারণ সময়ের সাথে সাথে তুমি সবসময় আরও বেশি ডিস্টেন্স কভার করতে থাকবে, কারণ এখানে ডিরেকশন তো ম্যাটারই করে না। তাই জন্যে ডিস্টেন্স টাইম গ্রাফের স্লোপ কখনো নেগেটিভ হয় না। তাহলে বন্ধুরা, এখানে স্ক্রিনে অনেকগুলো গ্রাফ দেওয়া রয়েছে, আর আমরা এখানে শিখবো যে কীভাবে একটা পজিশন টাইম গ্রাফকে ইন্টারপ্রেট করতে হয়। ঠিক আছে, সব থেকে প্রথমে দেখে নেব কেস 1, যেটা আমাদের প্রথম গ্রাফ। এই গ্রাফে কি দেখতে পাচ্ছি আমরা? একটা সোজা লাইন যেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এরকম একটা লাইন বানানো রয়েছে। তার মানে কি? তার মানে অবজেক্টের পজিশন হচ্ছে এখানে। অবজেক্টটা কোন পজিশনে? যখন ওয়াই এর ভ্যালু বা যখন ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে 3, ধরে নাও 3 কিলোমিটার বা 3 মিটার, যাই ধরবে। কিন্তু তুমি দেখো টাইম বাড়তে থাকছে, কিন্তু টাইমের সাথে সাথে তোমার পজিশনটা ওইখানেই রয়েছে, সেই 3 কিলোমিটার জায়গাটাতেই রয়েছে। তার মানে পজিশন চেঞ্জ হচ্ছে না উইথ টাইম। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে দ্যাট দ্য অবজেক্ট ইজ ইন রেস্ট। ঠিক বোঝা গেল কিভাবে ইন্টারপ্রেট করতে হবে। এইবারে দেখে নিই আমরা আমাদের কেস 2 নম্বর গ্রাফ। এখানে দেখো কি হচ্ছে, যেমন যেমন এক্সের ভ্যালু বাড়ছে, যেমন দেখো এক্সের ভ্যালু বাড়তে থাকছে, তেমন তেমন দেখো তুমি ওয়াই এর ভ্যালুটাও বাড়তে থাকছে, রাইট? তবে তো আমরা এই গ্রাফটা পেয়েছি, কারণ এই গ্রাফটা এই পয়েন্টগুলো দিয়েই প্লট হয়েছে। এই পয়েন্টটা দেখাচ্ছে যে যখন এক্সের ভ্যালু এতটা, ওয়াইয়ের ভ্যালু এতটা। এই পয়েন্টটা দেখাচ্ছে যখন এক্সের ভ্যালু এত, তখন ওয়াইয়ের ভ্যালু এত। মানে এক্সের ভ্যালু যেমন যেমন বাড়ছে, ওয়াইয়ের ভ্যালুও ঠিক সেরকমভাবেই বাড়ছে। আর যেহেতু এই লাইনটা একটা স্ট্রেট লাইন, সেহেতু আমরা কি বুঝতে পারছি যে এটা কী ধরনের মোশন? এই গ্রাফটা আমাদেরকে দেখাচ্ছে ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে হচ্ছে যে ইকুয়াল ডিসপ্লেসমেন্ট ইন ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম। তুমি দেখো প্রথম 1 ইন্টারভ্যালে এদিকে 1, আবার পরের একটা ইন্টারভ্যালে আবার 1, আবার এদিকের একটা ইন্টারভ্যালে একটা, মানে ইকুয়াল ডিসপ্লেসমেন্ট কভার হচ্ছে প্রত্যেক ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে। তাই জন্য এটা হচ্ছে ইউনিফর্ম মোশন। এটাও বোঝা গেল। এইবারে চলে যাব আমরা 3 নম্বর গ্রাফে। সেখানেও দেখো আমরা একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, যার মানে হচ্ছে এটা ইউনিফর্ম মোশন, কিন্তু একটা পার্থক্য আছে। এখানে দেখো এই যে অরিজিন থেকে নিয়ে এই পয়েন্টটা অবধি লাইনটা আমাদের এরকম। তার মানে যখন 0 থেকে নিয়ে 1 পর্যন্ত টাইমটা বাড়ছিল, তখন আমাদের পজিশনটা চেঞ্জ হচ্ছিল না। তার মানে ইনিশিয়ালি এই জায়গাটাতে আমাদের অবজেক্টটা রেস্টে ছিল, তারপর থেকে এই যে জায়গাটা এইখানটাতে আমাদের অবজেক্টটা হচ্ছে ইন ইউনিফর্ম মোশন। ঠিক বোঝা গেল? চলো এইবারে দেখে নিই আমাদের লাস্ট গ্রাফ বা 4 নম্বর গ্রাফ। সেখানে কি দেখাচ্ছে? খুব খেয়াল করে গ্রাফটা দেখো। দেখো অরিজিন থেকে নিয়ে এই স্টার্টিংয়ের যে এই পোর্শনটা, এত দূর অবধি পোর্শনটা আমরা কি দেখছি? একটা স্ট্রেট লাইন। তার মানে এটা হচ্ছে ইউনিফর্ম মোশন। ঠিক আছে, তারপরে এইখান থেকে দেখো এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, এটা একটা কার্ভড লাইন এই পোর্শনটা। তার মানে এই পোর্শনটা কি শো করছে? এটা শো করছে নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন মানে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে। মানে কখনো হয়তো 10 কিলোমিটার হচ্ছে, কখনো 2 কিলোমিটার হচ্ছে, মানে আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট কভার হচ্ছে, সেটা নন ইউনিফর্ম। আর লাস্টের দিকে দেখো কি হয়ে যাচ্ছে? আবার এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে। তার মানে ওর পজিশনটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে উইথ টাইম। দ্যাট মিনস লাস্টের দিকটা কি দেখাচ্ছে? দ্যাট দ্য অবজেক্ট ইজ ইন রেস্ট। ঠিক আছে, এইভাবে আমাদের কাছে যদি একটা গ্রাফ দেওয়া থাকে, তো আমরা সেই অবজেক্টের মোশনটাকে ইন্টারপ্রেট করতে পারি। তাহলে বন্ধুরা, এইবারে আমি ইন্ট্রোডিউস করব আর একটা নতুন কনসেপ্ট, যেটা হলো অ্যাভারেজ স্পিড অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড কথাটার মানে হলো যে তুমি তোমার টোটাল জার্নিতে, একটা টোটাল জার্নি, ধরো তুমি বাড়ি থেকে বেরোলে, বাড়ি থেকে বেরিয়ে তুমি প্রথমে গেলে একটা দোকানে, সেই দোকান থেকে কিছু জিনিস কিনে, তারপরে তুমি গেলে একটা বন্ধুর বাড়িতে, তারপরে সেখান থেকে তুমি গেলে একটা হোটেলে খাবার খেতে। ঠিক আছে, তার মানে এই যে পুরো জার্নিটা, এই পুরো জার্নিটাতে তোমার প্রত্যেক সময় একই রকম স্পিড তো থাকে না। ধরো তুমি যখন বাড়ি থেকে বেরোলে, তখন সেই জায়গাটাতে খুব বেশি ট্রাফিক ছিল, তার মানে তুমি কম ডিস্টেন্স ট্রাভেল করবে উইথ টাইম, কারণ সময় তো পার হচ্ছে, সময় তো কারোর জন্য থেমে নেই, তাই তো? তো সময়ের সাথে সাথে তুমি কম ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে, কারণ ওখানে ট্রাফিক আছে, তোমার গাড়ি আগে যেতে পারছে না।
খানিকটা দূর যাওয়ার পর হয়তো রাস্তা একেবারে ফাঁকা, হাইওয়ে, তো গাড়ি তখন তাড়াতাড়ি ডিস্টেন্স কভার করছে, সুতরাং তোমার স্পিড সেখানে বেড়ে গেল। আবার হয়তো কোথাও তুমি ট্রাফিক পেয়ে গেলে বা কোথাও তুমি দাঁড়িয়ে গেলে, কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তুমি হয়তো গাড়িটা দাঁড় করিয়ে দিলে, কিন্তু টাইম তো তখনও যাচ্ছে, রাইট? বলতে আমি এটা চাইছি যে তোমার যে এই পুরো জার্নিটা কখনো স্পিড বেশি, কখনো স্পিড কম, এইরকমই চলতে থাকে, রাইট? যখন আমি অ্যাভারেজ স্পিডের কথা বলি, অ্যাভারেজ স্পিডের কনসেপ্টটা হলো যে যদি আমি ধরে নিই যে তুমি থ্রু আউট দ্য জার্নি সমান স্পিডে যাচ্ছিলে, তাহলে সেই স্পিডটা কত হবে? বুঝতে পারলে? মানে বলতে চাইছি যে যদি ধরি যে ভাই ট্রাফিক জ্যাম, এই ওই বন্ধুর সঙ্গে দেখা করা, গাড়ি থামানো, এইসব কিচ্ছু হয়নি, একটা ধরে নাও আইডিয়াল সিচুয়েশন, যখন তুমি একবারে সেই একই স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে যাচ্ছ তোমার ফাইনাল ডেস্টিনেশনে, তাহলে যে স্পিডটা তোমার থাকবে সবসময় সেটাকে আমরা বলি অ্যাভারেজ স্পিড। ঠিক, অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট আমরা কিভাবে করি? আমরা ক্যালকুলেট করি টোটাল ডিস্টেন্স, যেটা তোমার টোটাল ডিস্টেন্স জার্নির, ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। সেটা দিয়ে যে স্পিডের ভ্যালুটা আমরা পাই সেটা আমাদের অ্যাভারেজ স্পিড। ঠিক, এবারে যদি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলি, তার মানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে স্পিড কত। যেমন আমি আগেও বললাম, হতে পারে তুমি ঘর থেকে সকাল 7টায় বেরোলে আর তুমি তোমার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছলে সকাল 9টায়, মানে তোমার 2 ঘন্টা লাগলো, ঠিক আছে? এবারে হতে পারে যে যখন বাজছিল 7:35 সেই সময় তোমার স্পিড কত ছিল, যখন বাজছিল 8:10 সেই সময় এক্স্যাক্টলি তোমার স্পিড কত ছিল, সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তার মানে এই পুরো জার্নিটাতে এক একটা ইনস্ট্যান্ট অফ টাইমে তোমার স্পিড আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু অ্যাভারেজ স্পিডের মানে হচ্ছে যদি আমি অ্যাজিউম করে নিই যে এই পুরো জার্নিটাতে তোমার একই স্পিড ছিল, তাহলে সেই স্পিডটা কত হবে। ঠিক, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা কিভাবে ক্যালকুলেট করব? ওই সেই পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে তুমি কতটা ডিস্টেন্স কভার করেছো, কতটা টাইমে, সেইভাবে তুমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ক্যালকুলেট করতে থাকবে। তাহলে বন্ধুরা চলো একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কিভাবে ক্যালকুলেট করে সেটা একবার জেনে নেওয়া যাক, ঠিক আছে? তো ধরে নাও যে তুমি তোমার বাড়ি থেকে বেরোলে, এটা হোম, এখান থেকে যাওয়ার কথা তো ছিল সোজা স্কুল, কিন্তু সোজা স্কুল না গিয়ে তুমি প্রথমে গেলে শপ, হতে পারে স্কুলের কিছু প্রজেক্ট ওয়ার্ক বা কোনো একটা জিনিস নেবার ছিল, সেটা নিতে একটু দোকানে দাঁড়িয়ে তারপরে তুমি চলে গেলে স্কুল। এবারে ধরে নে বাড়ি থেকে এই শপের ডিস্টেন্সটা ছিল 500 মিটার, শপ থেকে স্কুলের ডিস্টেন্সটা ছিল লেটস সে 1 কিলোমিটার। ঠিক, এবারে ধরে নাও এই 500 মিটারটা তুমি 5 মিনিটে কভার করলে, শপ থেকে স্কুলের এই 1 কিলোমিটারটা তুমি 6 মিনিটসে কভার করলে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার সিচুয়েশন। ঠিক, আমি যদি এবারে তোমাকে বলি যে তুমি ক্যালকুলেট করো অ্যাভারেজ স্পিড এই পুরো জার্নিটার, কারণ অ্যাভারেজ স্পিড জেনারেলি একটা কমপ্লিট জার্নির হয় বা একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্যে হয়। ওকে, তাহলে এখানে আমরা কিভাবে অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করব? টোটাল ডিস্টেন্স কভার্ড ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। ঠিক, টোটাল ডিস্টেন্স কাভার্ড কত হয়ে যাবে? 500 মিটার প্লাস 1 কিলোমিটার, ঠিক আছে? 500 যদি আমরা এটা মিটার পার সেকেন্ডে বার করতে চাই, তাহলে এটা 500 মিটারেই আছে, 1 কিলোমিটারটাকেও আমরা মিটারে চেঞ্জ করে নেব, তাহলে এটা হয়ে যাবে 1000 মিটার। তার মানে টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 500 প্লাস 1000 মিটার। আর টোটাল টাইম কত হয়ে যাবে? ধরো মিটার পার সেকেন্ডে যদি আমরা আনসার চাই, তাহলে এই মিনিটগুলোকে সেকেন্ডে চেঞ্জ করে নেবো। 5 মিনিট মানে কত সেকেন্ডস হয়ে যাবে? 5 × 60 দ্যাট ইজ 300 সেকেন্ডস। 6 মিনিট মানে হয়ে যাবে 6 × 60 দ্যাট মিন্স 360 সেকেন্ডস। তাহলে আমাদের নিচে টোটাল টাইম টেকেন হয়ে যাবে 300 প্লাস 360 সেকেন্ডস। তাহলে এটা হয়ে যাবে 1500 ডিভাইডেড বাই 660 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করে নেব আমাদের অ্যাভারেজ স্পিড। ঠিক, এইবারে আমি যদি বলি তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ক্যালকুলেট করতে, যখনই আমি তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ক্যালকুলেট করতে বলবো, তখনই তো আমাকে এটাও বলে দিতে হবে যে কোন ইনস্ট্যান্ট অফ টাইমে আমি তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ক্যালকুলেট করতে বলছি। ধরো আমি বললাম যে এই যে ইনস্ট্যান্টটা, ধরো আমি বললাম এই পার্টিকুলার ইনস্ট্যান্টে যখন টি এর ভ্যালু হচ্ছে লেটস সে 2 মিনিটস,
মানে বাড়ি থেকে বেরিয়ে যখন 2 মিনিট হয়েছে সেই টাইমটাতে, এক্স্যাক্টলি সেই টাইমটাতে তোমার স্পিড কত ছিল। ঠিক আছে, তার মানে আমি তোমাকে ক্যালকুলেট করতে বলছি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 মিনিটস। ঠিক, তার মানে হলো যে এই বাড়ি থেকে বেরিয়ে 2 মিনিট পর্যন্তই তুমি কতটা ডিস্টেন্স কভার করেছো। ধরে নাও একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল, যে ধরে নাও তুমি 150 মিটার্স কভার করেছিলে তখন পর্যন্ত, তাহলে তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত হয়ে যাবে, ডিস্টেন্স কভার্ড উইচ ইজ 150 মিটার্স ডিভাইডেড বাই টাইম টেকেন কত, 2 মিনিটস, কারণ তখন পর্যন্ত কতটা টাইম পার হয়েছে, 2 মিনিটস পার হয়েছে, তাহলে 2 × 60 দ্যাট ইজ 120 সেকেন্ডস। তাহলে এইটা হয়ে যাবে 150/120 মানে 5/4 মিটার পার সেকেন্ড। এইটা হয়ে যাবে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 মিনিটস। ঠিক, তার মানে বোঝা গেল দুটোর পার্থক্য। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে তোমার তখন স্পিড কত ছিল, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে ওভারঅল ওই পুরো জার্নিটাতে তোমার স্পিড কত ছিল। ঠিক যেরকমভাবে আমরা ডিসকাস করলাম অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ঠিক সেরকমভাবেই আমাদের আর একটা কনসেপ্ট হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সব কিছু একই থাকবে, কনসেপচুয়ালি ইট ইজ জাস্ট দ্য সেম, শুধু ওখানে ছিল ডিস্টেন্স, এখানে এসে যাবে ডিসপ্লেসমেন্ট। তার মানে অ্যাভারেজ ভেলোসিটির মানে হচ্ছে একটা জার্নিতে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে হচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে তোমার ডিসপ্লেসমেন্ট কত ডিভাইডেড বাই টাইম টেকেন কত। ঠিক, জিনিসটা একই বেসিক্যালি, কিন্তু যেহেতু ওইটা স্পিডের ব্যাপার ছিল তো সেই জন্য ওটা স্কেলার কোয়ান্টিটি ছিল, এখানে যেহেতু ভেলোসিটির কথা বলছি সেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বন্ধুরা স্পিড আর ভেলোসিটির কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার হওয়া চাই, কারণ এর ভিত্তিতেই আগের আরও কনসেপ্টগুলো আমরা শিখতে থাকবো। এইবারে আমরা ডিসকাস করব আমাদের নতুন টপিক, সেটা হলো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন এটার মানে কি? যেমন এতক্ষণ আমরা দেখলাম যে ডিসপ্লেসমেন্ট সময়ের সাথে সাথে কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে সেটা আমাদের বলে দেয় কে? ভেলোসিটি। ভেলোসিটি সময়ের সাথে সাথে কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেটাই হলো অ্যাক্সেলারেশন। মানে এরকম একটা সিচুয়েশন ভাবো যে তুমি গাড়ি চালাচ্ছ, আই এম অ্যাজিউমিং অনেকে গাড়ি চালাও, তোমরা হয়তো গাড়ি চালাও না, ইউ আর নট ইন দ্যাট এজ, বাট হয়তো তোমাদের বাড়িতে তোমরা তোমাদের মা বাবাদের গাড়ি চালাতে দেখেছো। যখন গাড়ি চালাচ্ছ গাড়ির একটা ভেলোসিটি আছে, রাইট? গাড়ি কত স্পিডে চলছে সেটা একটা ব্যাপার। এবারে ধরো যদি রাস্তা খালি আছে আর তোমরা কোথাও যাচ্ছ যেখানে যাওয়ার জন্য তোমরা লেট হচ্ছ, তখন কি হবে? তখন জেনারেলি যে গাড়ি ড্রাইভ করছে সে ভেলোসিটিটাকে আরও ইনক্রিজ করে দেবে যাতে সে আরও তাড়াতাড়ি বেশি ডিসপ্লেসমেন্ট কভার করতে পারে উইথ টাইম। বেসিক্যালি সে কী করছে, যখন সে ভেলোসিটিটা বাড়িয়ে দিচ্ছে তখন সময়ের সাথে সাথে ভেলোসিটিও বাড়ছে, মানে উইথ টাইম ভেলোসিটি ইজ অলসো ইনক্রিজিং। ডিসপ্লেসমেন্ট তো বাড়ছেই, কিন্তু সময়ের সাথে সাথে ভেলোসিটিও বাড়ছে। এইবারে সময়ের সাথে সাথে ভেলোসিটি কতটা বাড়ছে সেটা আমাদেরকে বলে দেয় অ্যাক্সেলারেশন। জরুরি নয় যে ভেলোসিটি সবসময় সময়ের সাথে সাথে বাড়বেই, কমেও। যেমন ধরো সামনেই তুমি পেয়ে গেলে ট্রাফিক, বা তোমার হয়তো যাওয়ার ইচ্ছেই করছে না, বা মনে হচ্ছে অনেক সময় আছে, ধীরে ধীরে যাব, তখন তুমি কি করবে? তোমার ভেলোসিটি কমিয়ে দেবে। যখন কমিয়ে দেবে তখন তোমার অ্যাক্সেলারেশন কম হতে থাকবে। ঠিক আছে, তো এই অ্যাক্সেলারেশন কনসেপ্টটা মোটামুটি বোঝা গেল। ফিজিক্সের টার্মে যদি কথা বলি তাহলে অ্যাক্সেলারেশন ইজ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। যেহেতু এটা ভেলোসিটির ওপর ডিপেন্ডেন্ট, যেটা কিনা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেহেতু অ্যাক্সেলারেশনও কি হবে? কোন কোয়ান্টিটি হবে? অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি। আগে যেমন আমরা ডিস্টেন্স টাইম গ্রাফ আর পজিশন টাইম গ্রাফ দেখেছিলাম, এখন আমরা দেখে নেব ভেলোসিটি টাইম গ্রাফ। বুঝতেই পারছো কীরকম ধরনের হবে। এক্স অ্যাক্সিসে টাইম নেব আর ওয়াই অ্যাক্সিসে নেব ভেলোসিটি, মানে সময়ের সাথে সাথে ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে। যদি আমাদের গ্রাফটা এরকম দেখতে হয়, তার মানে সময়ের সাথে সাথে, মানে প্রথম 1 ঘন্টাতে তোমার ভেলোসিটি কত ছিল? প্রথম 1 ঘন্টাতে তোমার ভেলোসিটি ধরো ছিল লেটস সে 10 কিলোমিটার পার আওয়ার, তারপরের 1 ঘন্টাতে আরও 10 কিলোমিটার পার আওয়ার বেড়ে গেল, তার মানে সময়ের সাথে সাথে তোমার ভেলোসিটি আরও বাড়তে থাকছে। ঠিক আছে, তো ভেলোসিটি টাইম গ্রাফের যে স্লোপ, সেই স্লোপটা তোমাকে কি দেবে? স্লোপটা এমন কিছু দেবে উইচ ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই টাইম, আর সেটা কি? অ্যাক্সেলারেশন। অ্যাবসলিউটলি। তার মানে পজিশন টাইম গ্রাফের স্লোপ আমাদেরকে দেয় ভেলোসিটি, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাদেরকে দেয় অ্যাক্সেলারেশন। বন্ধুরা এবারে আমরা দেখে নেব যে যখন আমাদের কাছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া থাকে,
তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশন কিভাবে ক্যালকুলেট করি শুধুমাত্র গ্রাফটাকে দেখে, মানে অবভিয়াসলি ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাদেরকে কি দিয়ে দেয়, অ্যাক্সেলারেশন। ওকে, তো এখানে আমরা একটা কেস 1 নিয়েছি, একটা এক্সাম্পল নিয়েছি যেখানে আমরা দেখছি ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি। ঠিক, তার মানে কি হলো, ধরো এটা 0 থেকে শুরু হচ্ছে, এক্স অ্যাক্সিসে আমরা নিয়ে নিয়েছি টাইম, আর ওয়াই অ্যাক্সিসে আমরা নিয়ে নিয়েছি ভেলোসিটি। ঠিক, এইবারে দেখো কি হচ্ছে, 0 থেকে নিয়ে ধরে নাও এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা ধরে নাও একটা টাইম t1 এর করেসপন্ডিং, আর ধরে নাও এই পয়েন্টের করেসপন্ডিং ভেলোসিটি হচ্ছে v1। ঠিক, তাহলে এই 0 থেকে t1 টাইম পর্যন্ত আমরা কি দেখছি, একটা স্ট্রেট লাইন, তার মানে ইকুয়াল ইন্টারভ্যালে ভেলোসিটিও ইকুয়ালি বাড়ছে, তার মানে এটা কি হচ্ছে, ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি। এই t1 এর পর থেকে t2 পর্যন্ত যদি আমরা দেখি, তো এখানে আমরা আবার দেখছি একটা স্ট্রেট লাইন। ঠিক, এই t2 এর করেসপন্ডিং ভেলোসিটিটা ধরে নাও v2। ঠিক, তাহলে এইটা আবার একটা স্ট্রেট লাইন, তার মানে এই t1 থেকে নিয়ে t2 পর্যন্ত আবার আমাদের ভেলোসিটিটা ইকুয়ালভাবে বাড়ছে, সুতরাং এইটাও আমাদের একটা ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি। ঠিক, আমি যদি বলি যে এই ওভারঅল জার্নিটার জন্যে তোমাকে অ্যাক্সেলারেশন বার করতে হবে, তাহলে তোমাদের অ্যাপ্রোচ কি থাকবে, খুব ঠান্ডা মাথায় ভাববে। একটা অ্যাপ্রোচ হতে পারে যে এই যে স্ট্রেট লাইনটার আমি স্লোপ বার করে নেবো ট্যান থিটা দিয়ে, তারপরে এই স্ট্রেট লাইনটার আমি স্লোপ বার করে নেব ট্যান থিটা দিয়ে এই দুটো স্লোপকে অ্যাড করে দেবো। সেটা কি পসিবল? একেবারেই পসিবল নয়, কারণ আমি আগেও বলেছি স্লোপস ক্যান নেভার বি অ্যাডেড। তো সুতরাং স্লোপ অ্যাড করার তো কোনো সিনই নেই। তাহলে আমি কি করব এই ক্ষেত্রে, খুব ঠান্ডা মাথায় ভাবো আবার, এই ক্ষেত্রে আমরা কিভাবে বার করব? যখনই এরকম সিচুয়েশন থাকে তখন আমরা অ্যাক্সেলারেশন বা এই সব ক্ষেত্রে যখন আমাদেরকে ওভারঅল জার্নির স্লোপ চাই, তখন আমরা কি করি, যেটা আমাদের ফাইনাল ওয়াই এর ভ্যালু আর যেটা আমাদের ইনিশিয়াল ওয়াই এর ভ্যালু, তার মানে এই সব ক্ষেত্রে আমরা কি করি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখানে ওয়াই এর অ্যাক্রসে কি আছে, ভেলোসিটি, তার মানে ফাইনাল ভেলোসিটির ভ্যালু হচ্ছে v2। 0 থেকে শুরু হয়েছিল, মাঝখানে v1 গেছিল, তারপরে বাড়তে 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 ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2, আর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, রাইট? তো সুতরাং এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা ফাইনাল ভেলোসিটি v2 মাইনাস 0 ডিভাইডেড বাই টাইম, দেখো ফাইনাল টাইম হচ্ছে t2 আর ইনিশিয়াল টাইম ছিল 0, তো সুতরাং t2 মাইনাস 0, দেয়ারফর দিস ইজ ইকুয়াল টু v2 বাই t2। সুতরাং এইভাবে আমরা ক্যালকুলেট করে নিতে পারি অ্যাক্সেলারেশন। ঠিক, বোঝা গেল ব্যাপারটা? তার মানে গ্রাফটাকে দেখে ঘাবড়ে গেলে চলবে না। যদি গ্রাফটা একটাই স্ট্রেট লাইন থাকে তাহলে তো খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, সেই লাইনটার স্লোপ বার করে নাও, অ্যাক্সেলারেশন হয়ে গেল। যদি এই ধরনের সিচুয়েশন থাকে তখন তোমরা এইভাবে এটাকে হ্যান্ডেল করবে। এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা নোটিস করছি, এই যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বেরোচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? তার মানে যখনই আমাদের ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি থাকে তখন তার করেসপন্ডিং আমাদের যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হয় সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, মানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়। তার মানে যদি এই ভিটি গ্রাফটার করেসপন্ডিং অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা আমাদের বানাতে হয়, মানে ধরো আমি যদি বলি যে এই ভিটি গ্রাফটার করেসপন্ডিং অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা তুমি বানাও, তাহলে কিভাবে বানাবে? দেখো, যখন এই গ্রাফটুকু নেবে মানে 0 থেকে t1 পর্যন্ত, তখন এই লাইনটার স্লোপের করেসপন্ডিং অ্যাক্সেলারেশন ধরে নাও a1। সিমিলারলি যখন এই পার্টটুকু নেবে তখন এর করেসপন্ডিং অ্যাক্সেলারেশন তুমি ধরে নাও a2, যেটার ভ্যালু হয়ে যাবে v2 বাই t2, বা যাও ভ্যালু এর বেরিয়ে আসবে। ভ্যালুগুলো কি করে বার করবে সেটা তো জানো, মানে এর অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কত হয়ে যাবে, a1 এর ভ্যালু হয়ে যাবে v1 মাইনাস 0 ডিভাইডেড বাই t1 মাইনাস 0, তার মানে a1 এর ভ্যালু হবে v1 বাই t1। ঠিক, বোঝা গেল? আবার যদি a2-র ভ্যালু বার করতে বলি, মানে আমি ওভারঅল অ্যাক্সেলারেশনের কথা বলছি না, আমি বলছি 0 থেকে t1 পর্যন্ত অ্যাক্সেলারেশন হচ্ছে a1, আবার t1 থেকে t2 পর্যন্ত অ্যাক্সেলারেশন হচ্ছে a2 এর ভ্যালু কি হয়ে যাবে, a2, তার মানে ফাইনাল ভেলোসিটি উইচ ইজ v2 মাইনাস এইটা v1, দ্যাট মিনস এটা হয়ে যাবে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। ঠিক, কিন্তু আমি কি দেখছি a1 এর একটা কনস্ট্যান্ট ভ্যালু, আবার a2 এর একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর এখানে যে অ্যাক্সেলারেশনটা বার করেছি v2 বাই t2, এটা হচ্ছে এই ওভারঅল জার্নির যে অ্যাক্সেলারেশন। বোঝা গেল?
তফাৎগুলো ওকে। এবারে আমি যদি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ বার করি তাহলে তোমরা কি দেখবে যে 0 থেকে t1 পর্যন্ত অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে a1, তার মানে ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে t1 আর এইটা হচ্ছে ধরো t2, ঠিক আছে। তো আমরা কি দেখছি, আমরা দেখছি 0 থেকে t1 পর্যন্ত অ্যাক্সেলারেশনের একটা কনস্ট্যান্ট ভ্যালু a1, আবার t1 থেকে t2 পর্যন্ত অ্যাক্সেলারেশনের লেটসে একটা কনস্ট্যান্ট ভ্যালু a2, ঠিক। তার মানে এই ধরনের একটা গ্রাফ পাচ্ছি আমরা, যেখানে 0 থেকে t1 অ্যাক্সেলারেশনের একটা কনস্ট্যান্ট ভ্যালু a1, আবার t1 থেকে t2 অবধি অ্যাক্সেলারেশনের একটা কনস্ট্যান্ট ভ্যালু a2, ঠিক আছে। এটা ঘিচপিচ অনেক হয়ে গেছে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা এই কনসেপ্টটা বোঝো, যাতে ভেলোসিটি টাইম গ্রাফ আর অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ এই দুটোর রিলেশনশিপটা তোমরা বুঝতে পারো, ঠিক। তার মানে একটা ভিটি গ্রাফ দেওয়া থাকলে, একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া থাকলে একটা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ আমরা নিজেরা ড্র করতে পারি। তাহলে বন্ধুরা, একটু আগে আমরা দেখলাম যে যখন আমাদের ভেলোসিটি টাইম গ্রাফটা ইউনিফর্মলি ইনক্রিজিং হয় তখন আমাদের অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাকে। এবারে যদি আমাদের ভেলোসিটি টাইম গ্রাফটা নন ইউনিফর্মলি ইনক্রিজিং থাকে, ঠিক আছে, তার মানে দেখো এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে টাইম। এবারে দেখো টাইমের সাথে সাথে ভেলোসিটিটা একটা কার্ভ, তার মানে ভেলোসিটিটা কখনো কম কখনো বেশি এইভাবে বাড়ছে। তো যদি এই ধরনের একটা নন ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি টাইম গ্রাফ আমাদের কাছে থাকে, তাহলে এর করেসপন্ডিং অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা যখন তোমরা বানাবে সেটা কীরকম হবে? অ্যাক্সেলারেশনটা কি কনস্ট্যান্ট হবে? একেবারেই হবে না। এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেশনটা কীরকম হবে? ইউনিফর্মলি ইনক্রিজিং অ্যাক্সেলারেশন হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা এইরকম দেখাবে, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলোকে মনে রাখতে হবে যে ভিটি গ্রাফ কীরকম হলে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কীরকম হবে। কারণ মানেটা বোঝো, এখানে ভেলোসিটিটা কীভাবে চেঞ্জ হচ্ছে, কখনো কম বাড়ছে, কখনো বেশি বাড়ছে, কখনো কম বাড়ছে, কখনো বেশি বাড়ছে, এইভাবে ভেলোসিটিটা বাড়তে থাকছে, ঠিক আছে। কিন্তু তার মানে আমাদের যে অ্যাক্সেলারেশনটা, কিন্তু ভেলোসিটিটা কী হচ্ছে, কম বেশি যেরকম স্পিডেই বাড়ুক না কেন কিন্তু ওটা বাড়তে থাকছে। তো দ্যাট মিনস কিছু না কিছু অ্যাক্সেলারেশন থাকছে, কিন্তু ওই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। বোঝো, লজিক্যালি বুঝতে চেষ্টা করো, রাইট। এবারে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাই জন্যে এটা আমাদের একটা ইউনিফর্মলি ইনক্রিজিং অ্যাক্সেলারেশন হচ্ছে উইথ টাইম। কিন্তু এর আগের ক্ষেত্রে কি হচ্ছিল, ভেলোসিটিটা ইউনিফর্মলি বাড়ছিল, সমানভাবে বাড়ছিল, তার মানে প্রত্যেকটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমাদের অ্যাক্সেলারেশনের ভ্যালুটা সেম থাকছিল, তাই জন্য অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাকছিল। কিছু এরকম সিচুয়েশনস থাকে যখন আমাদের অ্যাক্সেলারেশন 0 হয়। কী ধরনের সিচুয়েশন? যেমন প্রথম তো এরকম একটা সিনারিও ধরে নাও, যখন আমাদের গাড়িটা রেস্টে আছে, মানে গাড়িটা মুভই করছে না। যখন মুভি করছে না তখন ওর পজিশন চেঞ্জই হচ্ছে না টাইমের সাথে সাথে, তার মানে ওর ভেলোসিটি 0। ভেলোসিটি 0 মানে অ্যাক্সেলারেশন 0। দ্বিতীয় সিচুয়েশন এটা হতে পারে যে গাড়িটা মুভ তো করছে কিন্তু গাড়িটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, তার মানে প্রত্যেকটা টাইমের সাথে সাথে ওর ভেলোসিটি এক্স্যাক্টলি সেম, তার মানে ভেলোসিটিতে কোনো চেঞ্জই আসছে না। অ্যাক্সেলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি উইথ টাইম। যখন ভেলোসিটি চেঞ্জই হচ্ছে না তখন অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে? 0। ঠিক যেভাবে আমরা অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ব্যাপারে পড়েছিলাম, ঠিক সেরকমভাবেই এখানে আমরা পড়বো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ব্যাপারে। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন মানে একটা টোটাল জার্নিতে যেটা টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, সেটা হয়ে যাবে আমাদের অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। দেখো আমাদের কনসেপ্টটা, আমাদের চিন্তাধারাটা কিন্তু একই রকম এখনও অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াসের জন্য। যদি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের কথা বলি, তার মানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে আমাদের অ্যাক্সেলারেশন কতটা, ঠিক আছে। তো এটা তো বেশি কিছু বোঝানোর নেই, বিকজ তোমরা কনসেপ্টটা অলরেডি জানো, অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাভারেজ মানে পুরো জার্নিটার মধ্যে তোমাদের যে অ্যাক্সেলারেশন, মানে ওভারঅল জার্নিটাতে যদি আমরা অ্যাজিউম করি যে ভেলোসিটি সমানভাবে বাড়ছে, কনস্ট্যান্ট নয়, কনস্ট্যান্ট থাকলে তো অ্যাক্সেলারেশন 0 হয়ে যাবে, ভেলোসিটি যদি সমানভাবে পুরো জার্নিটাতে বাড়ছে তাহলে যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হবে দ্যাট ইজ অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন মানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে তোমার অ্যাক্সেলারেশন কতটা। তাহলে চলো এবারে কিছু ভেলোসিটি টাইম গ্রাফকে আরেকবার ইন্টারপ্রেট করা যাক, ঠিক আছে। এখানে যেই কটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সবই ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক। সব থেকে প্রথমে দেখে নেবো আমাদের প্রথম গ্রাফটা, এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, যেটা একটা এরকম স্ট্রেট লাইন আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা কি হলো, এটা কী রকম মোশন? এটা ইউনিফর্ম মোশন, অ্যাবসলিউটলি কারেক্ট। তার মানে ভেলোসিটিটা কিভাবে ইনক্রিজ হচ্ছে?
ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে ইকুয়ালভাবে ভেলোসিটিটা আমাদের ইনক্রিজ হচ্ছে। তার মানে এটা কি ধরনের মোশন? ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি। তার মানে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি। যেহেতু ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি, তার মানে ভেলোসিটিটা টাইমের সাথে ইনক্রিজ হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে একটা অ্যাক্সেলারেশন ইনভলভড আছে, কিন্তু সেই অ্যাক্সেলারেশনটা হয়ে যাবে কনস্ট্যান্ট, কারণ ভেলোসিটিটা সমানভাবে টাইমের সাথে সাথে ইনক্রিজ হচ্ছে। তাই প্রত্যেকটা ইনস্ট্যান্ট অফ টাইমে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা সেম, তাই অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। এইবারে আমি যদি বলি জাস্ট ফর ইউর ইনফরমেশন, যে এইটার যদি তোমাকে পজিশন টাইম গ্রাফ আমি বানাতে বলি, ভেলোসিটিটা কীরকম হচ্ছে? ইউনিফর্মলি ইনক্রিজিং ভেলোসিটি। তার মানে পজিশন টাইম গ্রাফটা কীরকম হবে? অবভিয়াসলি পজিশনটা টাইমের সাথে সাথে চেঞ্জ তো হচ্ছেই। কিভাবে চেঞ্জ হচ্ছে? ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে না। ইউনিফর্মলি চেঞ্জ হলে তো ভেলোসিটিটা কনস্ট্যান্ট হতো, তাই তো? তার মানে এখানে পজিশন টাইম গ্রাফটা হচ্ছে নন ইউনিফর্মলি ইনক্রিজিং, মানে এইভাবে ইনক্রিজ হচ্ছে পজিশন টাইম গ্রাফটা। তখনই আমাদের ভেলোসিটির টাইম গ্রাফটা ইউনিফর্মলি ইনক্রিজিং হবে, আর সেই ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা হয়ে যাবে কনস্ট্যান্ট। চলো এইবারে চলে যাব আমরা আমাদের কেস 2তে। কেস 2 এর যে ভেলোসিটি টাইম গ্রাফ, সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমাদের ভেলোসিটিটা কনস্ট্যান্টই থাকছে। ভেলোসিটির ভ্যালুটা দেখো কনস্ট্যান্টই থাকছে টাইমের সাথে সাথে। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের ভেলোসিটিটা রয়েছে কনস্ট্যান্ট। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে সময়ের সাথে সাথে ভেলোসিটি চেঞ্জই হচ্ছে না। তার মানে এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হয়ে যাবে 0, রাইট? কারণ ভেলোসিটি চেঞ্জই তো হচ্ছে না, তাহলে অ্যাক্সেলারেশন 0 হবে। এক্স্যাক্টলি ঠিক, তাহলে অ্যাক্সেলারেশন হয়ে গেল 0। আর এই ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের পজিশন টাইম গ্রাফটা কীরকম থাকতো, কীরকম পজিশন টাইম গ্রাফে আমাদের ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে? যখন আমাদের পজিশনটা টাইমের সাথে সাথে ইউনিফর্মলি চেঞ্জ হতে থাকবে, তার মানে যখন ইউনিফর্ম মোশন হবে, রাইট? তার মানে পজিশন টাইম গ্রাফটা আমাদের একটা স্ট্রেট লাইন যখন হবে, তখন আমাদের ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে। যখন ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, তখন অ্যাক্সেলারেশন 0 হবে। এইবারে পৌঁছে গেছি আমরা আমাদের কেস 3তে। কেস 3তে যদি তুমি ভেলোসিটি টাইম গ্রাফটা দেখো, তাহলে কি হচ্ছে? টাইমের সাথে সাথে ভেলোসিটিটা কমছে। তার মানে ভেলোসিটি টাইমের সাথে সাথে কম হচ্ছে। তার মানে এখানে কীরকম অ্যাক্সেলারেশন হচ্ছে? নেগেটিভ অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা কি বলে থাকি সাধারণত? যেটাকে আমরা বলে থাকি রিটার্ডেশন। কিন্তু রিটার্ডেশন কীরকম রিটার্ডেশন হচ্ছে, রাইট? ইউনিফর্ম রিটার্ডেশন হচ্ছে নাকি নন ইউনিফর্ম রিটার্ডেশন? যদি তুমি লাইনটা দেখো, লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন, তার মানে এখানে ইউনিফর্ম রিটার্ডেশন হচ্ছে, মানে নেগেটিভ মানে অ্যাক্সেলারেশন তো হচ্ছে, যেহেতু এটা কমে যাচ্ছে স্পিডটা, কিন্তু ইউনিফর্মলি কমছে, মানে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে ইকুয়াল ভেলোসিটি কম হচ্ছে, ঠিক? তাই জন্য এটা হচ্ছে ইউনিফর্ম রিটার্ডেশন। যদি এই ক্ষেত্রে আমরা পজিশন টাইম গ্রাফটা বানাতে চাই, তাহলে সেটা কীরকম হবে? অবভিয়াসলি এটা ভেলোসিটিটা ইউনিফর্মভাবে চেঞ্জ হচ্ছে, তার মানে পজিশনটা নন ইউনিফর্মলি চেঞ্জ হবে। কিন্তু দেখো এটা নিচের দিকে যাচ্ছে, তার মানে পজিশনটা টাইমের সাথে সাথে নিচের দিকে যাচ্ছে, নেগেটিভ দিকে যাচ্ছে, কারেক্ট? তাই জন্য এইটাতে এই যদি গ্রাফটা তুমি স্লোপের কথা বলো, তো নেগেটিভ স্লোপ তুমি এখানে পাবে। তার মানে এই ক্ষেত্রে রিটার্ডেশন, তার মানে অ্যাক্সেলারেশন হবে আমাদের নেগেটিভ এই ক্ষেত্রে। কেন? কারণ এই গ্রাফের যে স্লোপটা হবে, সেই স্লোপটা হবে নেগেটিভ, তাই অ্যাক্সেলারেশন এই ক্ষেত্রে হবে নেগেটিভ। এইবারে দেখে নেব আমরা কেস 4। সেখানে যদি আমরা ভেলোসিটি টাইম গ্রাফটাকে দেখি, তাহলে দেখো তুমি লাইনটা নেগেটিভ দিকে। তার মানে কি? সময়ের সাথে সাথে আমাদের মোশনটা নেগেটিভ সাইডে হচ্ছে। নেগেটিভ সাইডে মোশন হচ্ছে মানে কি হলো? মানে ভেলোসিটিটা নেগেটিভ দিকে যাচ্ছে। ভেলোসিটি নেগেটিভ দিকে যাচ্ছে মানে মোশন ইজ টেকিং প্লেস ইন দ্য অপোজিট ডিরেকশন। মাইনাস সাইন তো সেটাই বলে দেয় যে মোশনের ডিরেকশনটা কোন দিকে। তার মানে এখানে মোশনটা অপোজিট ডিরেকশনে হচ্ছে। তার মানে আমরা এখানে দেখছি যে টাইমের সাথে সাথে মোশন তো হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, বাট ইট ইজ ইন দ্য নেগেটিভ ডিরেকশন। দেখো -1 থেকে -2, তারপর -3, -4, এইভাবে পজিশনটা চেঞ্জ হতে থাকবে। তার মানে এই ক্ষেত্রেও আমাদের যে অ্যাক্সেলারেশনটা থাকবে, সেটা কীরকম অ্যাক্সেলারেশন হবে? সেটা নেগেটিভ অ্যাক্সেলারেশন হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কীরকম অ্যাক্সেলারেশন দেখতে পাবো? আমরা দেখতে পাবো এই ক্ষেত্রে নেগেটিভ অ্যাক্সেলারেশন। আর এই ক্ষেত্রে আমরা যদি পজিশন টাইম গ্রাফটা বানাই, সেটা কীরকম দেখাবে বলো তো? পজিশন টাইম গ্রাফটা কীরকম দেখাবে? এটাও আমাদের নেগেটিভ অ্যাক্সিসের দিকে হবে। সুতরাং দেখো পজিশন টাইম গ্রাফটা আমরা এই দেখো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে ওই দিকটাতে আমরা গ্রাফটাকে দেখতে পাবো।
চলো তাহলে বন্ধুরা একটা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের একটা কোয়েশ্চেন করা যাক। এটা একটা প্রবলেম সাম কোয়েশ্চেন যেটাকে আমরা গ্রাফিক্যালি সলভ করব, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা বলছে আ কার মুভস উইথ ইটস ভেলোসিটি ইউনিফর্মলি ইনক্রিজিং ফ্রম 2 মিটার পার সেকেন্ড টু 3 মিটার পার সেকেন্ড ফর 10 মিনিটস। ঠিক, গ্রাফটা বানাতে থাকবো আমরা একসাথে, ঠিক আছে? ধরে নাও এইটা আমাদের ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ আমরা কেন বানাচ্ছি? কারণ এখানে দেওয়া রয়েছে ভেলোসিটিগুলো উইথ রেসপেক্ট টু টাইম। তো এখানে বলা হচ্ছে যে প্রথম 10 মিনিটসের জন্য ধরে নাও আমরা টাইমটা এই গ্রাফে মিনিটসে নিচ্ছি, আর ধরে নাও আমরা ভেলোসিটিটা এখানে নিচ্ছি মিটার পার সেকেন্ডে। ঠিক, তো এখানে বলা হচ্ছে যে কারের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড অবধি। মানে লেট আস সে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। ঠিক, তো এবারে কারের স্পিডটা কিভাবে চেঞ্জ হচ্ছে 2 মিটার থেকে, সিমিলারলি এদিকেও ধরে নিই আমরা এটা হলো 10, 20, 30। ঠিক, এইভাবে আমাদের অ্যাক্সেস। এবারে 2 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড অবধি ফর 10 মিনিটস, তার মানে এখান থেকে এখান অবধি 10 মিনিটস পর্যন্ত। ঠিক, এইটা হয়ে গেল। ওকে, তারপরে কি হচ্ছে, আফটার উইচ ইট কিপস মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ফর অ্যানাদার 15 মিনিটস। এরপরে এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটিটা কত হবে? 3 মিটার পার সেকেন্ডই হবে, কারণ তারপরে আর ভেলোসিটি বাড়েনি। এরপরে কতক্ষণ? 15 মিনিটস পর্যন্ত, মানে এখান থেকে নিয়ে মোটামুটি এই 10 মিনিটস থেকে শুরু করে প্রায় 25 মিনিটস পর্যন্ত এটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে এইভাবে মুভ করছে। তারপরে ইট স্টার্টস রিটার্ডিং ফর 5 মিনিটস অ্যান্ড ফাইনালি স্টপস। তারপরের 5 মিনিট এটা রিটার্ড করতে করতে ফাইনালি স্টপ হয়ে যায় এইভাবে। ঠিক, তাহলে এটা আমাদের গ্রাফটা দাঁড়ালো। ওকে, ঠিক আছে। তার মানে আমাদের গ্রাফটা প্রথমে এরকম অ্যাক্সেলারেটিং, তারপর কনস্ট্যান্ট ভেলোসিটি, তারপরে এইভাবে রিটার্ডিং, আর এখানে স্টপ। ঠিক, এটা আমাদের ওভারঅল গ্রাফ। এইবারে এই গ্রাফের দেখো 3টে পার্ট আছে। এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, আর এটা থার্ড পার্ট। এই 3টে পার্টেরই আমরা যদি অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করে নিই তাহলেই আমরা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ বানাতে পারবো। ঠিক আছে, চলো তাহলে প্রথম পার্টের অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করি। প্রথম পার্টের অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে? ভেলোসিটি বাই টাইম, মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড অবধি ভেলোসিটি গেছে, তার মানে চেঞ্জ ইন ভেলোসিটি হয়ে যাবে 3 - 2 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই মিনিটস, কতক্ষণ টাইমে? ডিভাইডেড বাই 10 মিনিটস। 10 মিনিটসটাকে 60 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার এটা সেকেন্ডে চলে আসবে। তাহলে আমাদের অ্যাক্সেলারেশন হয়ে যাবে 1/600 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে যদি আমরা সেকেন্ড পার্টটা দেখি, সেকেন্ড পার্টে আমাদের অ্যাক্সেলারেশন হয়ে যাবে 0, যেহেতু সেকেন্ড পার্টে কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে মুভ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জই হচ্ছে না, সুতরাং অ্যাক্সেলারেশন 0 হবে। এইবারে যদি আমরা থার্ড পার্টটা দেখি, থার্ড পার্টে অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে? দেখো ভেলোসিটি কোথা থেকে কোথায় চেঞ্জ হচ্ছে? 3 থেকে 0 হয়ে যাচ্ছে, তার মানে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই টাইম টেকেন। এটা কতটুকু টাইমের মধ্যে হচ্ছে? 5 মিনিটসের মধ্যে। আর 5 মিনিটস বলতে কত সেকেন্ড? 5 × 60, তাহলে এটা হয়ে যাবে -3/300 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই পুরো জার্নিটাতে প্রথমে পজিটিভ অ্যাক্সেলারেশন, তারপরে 0 অ্যাক্সেলারেশন, আর তারপরে রিটার্ডেশন হচ্ছে, তাই তো? সুতরাং যদি আমি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা বানাতে চাই তাহলে আমার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা কিছুটা এরকম হবে। দেখো, ধরো এদিকে আমরা নিলাম টাইম, তাহলে 0 থেকে নিয়ে 10 মিনিটস পর্যন্ত আমার অ্যাক্সেলারেশনটা হচ্ছে পজিটিভ অ্যাক্সেলারেশন। 10 মিনিটস থেকে নিয়ে 25 মিনিটস পর্যন্ত আমার অ্যাক্সেলারেশনটা হচ্ছে 0 অ্যাক্সেলারেশন। তারপরে আমার অ্যাক্সেলারেশনটা হয়ে যাচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন। তার মানে আমার অ্যাক্সেলারেশনের গ্রাফটা কিছুটা এরকম দেখাচ্ছে, তাই তো? প্রথমে পজিটিভ অ্যাক্সেলারেশন, তারপর 0 অ্যাক্সেলারেশন, আর তারপরে নেগেটিভ অ্যাক্সেলারেশন। তো এইভাবে আমরা ভিটি গ্রাফ থেকে এটি গ্রাফ, মানে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ বানাতে পারি। আরে বন্ধুরা, এতক্ষণ আমরা এটা দেখছিলাম যে একটা ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা অ্যাক্সেলারেশন বার করতে পারি, কিন্তু একটা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা কি ডিসপ্লেসমেন্ট বার করতে পারি? পারি কি? নিশ্চয়ই পারি।
এরিয়া আন্ডার আ ভিটি গ্রাফ গিভস আস ডিসপ্লেসমেন্ট। মানে আমাদের কাছে এখানে দেখো 4 ধরনের ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে। এগুলো সব কি গ্রাফ? এগুলো সব হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক আছে। এই ভেলোসিটি টাইম গ্রাফগুলোর এরিয়া আন্ডার দ্য কার্ভ, তার মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার কার্ভ, এই কার্ভের আন্ডারে যতটা এরিয়া ফল করে এই এরিয়াটা আমাদেরকে কি দিয়ে দেবে? এটা দিয়ে দেবে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কেন? কারণ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি, কারেক্ট। সেই জন্যে যদি তুমি এইভাবে দেখো, ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, রাইট। সুতরাং যদি তুমি দেখো এই যে ডিএক্সটা মানে চেঞ্জ, এই যে ডিসপ্লেসমেন্টটা, এটা কি হয়ে যাচ্ছে? ভেলোসিটি ইনটু টাইম। আর সেটাই হচ্ছে এখানে দেখো কি হচ্ছে, এই যে রেক্ট্যাঙ্গেলটা তুমি পাচ্ছ সেটা ইজ বেসিক্যালি সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা তুমি বার করতে গেলে ভেলোসিটি ইনটু টাইম করবে। রেক্ট্যাঙ্গেলের কি করো? লেন্থ ইনটু ব্রেডথ করো, তাই করবে এক্স্যাক্টলি এখানেও। তার মানে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা তোমাকে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট দিয়ে দেবে। আমি বেসিক্যালি লজিকটা বুঝিয়ে দিলাম এখানে। এবারে তোমার গ্রাফটা যেমনই দেখতে হোক না কেন, এরিয়া আন্ডার দ্য কার্ভ তোমাকে ডিসপ্লেসমেন্ট দেবে। যেমন ধরো তোমার যদি গ্রাফটা এরকম দেখতে হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়ে যাবে এই পুরো এরিয়াটা, সুতরাং এই পুরো এরিয়াটা তোমাকে ডিসপ্লেসমেন্ট দিয়ে দেবে। তোমার গ্রাফটা যদি এরকম দেখতে হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়ে যাবে এইটা, সুতরাং এইটা তোমাকে ডিসপ্লেসমেন্ট দেবে। তোমার গ্রাফ যদি এরকম হয় তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়ে যাবে এই এরিয়াটা, সুতরাং এই এরিয়াটা তোমাকে ডিসপ্লেসমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে। মানে কনসেপ্টটা বুঝতে পারছো? তোমার যে গ্রাফটা, সেই গ্রাফের ওই কার্ভের আন্ডারে যতটা এরিয়া ফল করছে, মানে ওই কার্ভটাকে তুমি এক্স অ্যাক্সিসের সঙ্গে জয়েন করে ফেললে ওই ভেতরের যে এরিয়াটা, সেই এরিয়াটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশনের ব্যাপারে যা কিছু পড়লাম, ইনফ্যাক্ট গ্রাফিক্যালি আমরা যা কিছু পড়লাম, সেখান থেকে আমাদের 3টে খুব ইম্পর্ট্যান্ট কনক্লুশন ছিল। প্রথম কনক্লুশন, যদি তোমাদের কাছে ডিস্টেন্স টাইম গ্রাফ থাকে তাহলে তার স্লোপ তোমাকে দেবে স্পিড। যদি তোমার কাছে পজিশন টাইম গ্রাফ থাকে তাহলে তার স্লোপ তোমাকে দেবে ভেলোসিটি। যদি তোমার কাছে থাকে ভেলোসিটি টাইম গ্রাফ তাহলে তার স্লোপ তোমাকে দেবে অ্যাক্সেলারেশন। কিছু বেসিক সিম্পল রিলেশনস যেগুলো তোমাদের নিউমেরিক্যাল সলভিংয়ে খুব ইউজফুল হতে পারে, স্পেশালি যেসব বাচ্চাদের কাছে ম্যাথামেটিক্স নেই ক্লাসেস 11th আর 12th, তারা হয়তো ক্যালকুলাস খুব একটা জানে না, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, কিন্তু এই লেসনটার অনেক সময় ফিজিক্সের প্রবলেম সলভ করার জন্য তোমাদের ডিফারেন্সিয়েশনের দরকার পড়ে যায়। তো সেই ছোট্ট ছোট্ট ডিফারেন্সিয়েশনের রিলেশনশিপগুলোও আমি চট করে বলে দিই। যেমন ধরো, যদি তোমাদেরকে স্পিড ক্যালকুলেট করতে হয় তাহলে সেটাকে আমরা জেনারেলি লিখে থাকি ds/dt, যেখানে x হচ্ছে ডিস্টেন্স কাভার্ড আর t হচ্ছে অবভিয়াসলি টাইম, তার মানে কতটা ডিস্টেন্স কাভার হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। সিমিলারলি যদি আমরা ক্যালকুলেট করতে চাই ভেলোসিটি, সেটাকে আমরা জেনারেলি বলে থাকি dx/dt, যেখানে x হচ্ছে ডিসপ্লেসমেন্ট। যদি আমরা ক্যালকুলেট করতে চাই অ্যাক্সেলারেশন, সেটাকে আমরা লিখে থাকি a ইজ ইকুয়াল টু dv/dt, যেখানে v হচ্ছে ভেলোসিটি। সো dv/dt বেসিক্যালি আমাদের বলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। যদি ক্যালকুলাসের নলেজ একেবারেই নেই তাহলে আমাদের একটা বেসিক ক্যালকুলাসের ভিডিও আছে যেটা তোমরা রেফার করতে পারো। আর এমনিতেও আমি এখন একটা ছোট্ট কোয়েশ্চেন করে দেখাবো যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশনের ইউজ করে স্পিড, ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে পারি। তাহলে চলো বন্ধুরা, একটা ছোট্ট প্রবলেম সলভ করা যাক। গিভেন অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়াল টু 3t + 4, ফাইন্ড ভেলোসিটি অ্যাট t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। অ্যাক্সেলারেশন দেওয়া আছে, তোমাকে ভেলোসিটি বার করতে হবে। এখানে আমি যেমন আগেও বলেছি যে এই ধরনের কোয়েশ্চেনে যখন অ্যাক্সেলারেশন ইন টার্মস অফ টি দেওয়া আছে তখন আমরা জেনারেলি ক্যালকুলাসের ইউজ করি। যদি ক্যালকুলাসের একেবারেই আইডিয়া নেই তোমাদের, তাহলে প্লিজ বেসিক ক্যালকুলাসের ভিডিওটা একটু দেখে নিও, ঠিক আছে। আমরা কি জানি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে dv/dt, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 3t + 4, এটা তো অ্যাজ ইট ইজ থাকবে। তার মানে যদি আমি তো ভেলোসিটি বার করতে চাই, তাই ভিটাকে একদিকে রেখে নেব, এদিকে হয়ে যাবে 3t + 4 dt। এইবারে যেহেতু আমার তো ডিভি চাই না, ডিভি হচ্ছে কি একটা ছোট্ট ভেলোসিটি, সেটাকেই যদি আমি ইন্টিগ্রেট করে ফেলি তাহলে আমি ভেলোসিটি পেয়ে যাব। এখানে আমি ভি পেয়ে গেলাম, এখানে হয়ে যাবে 3 ইন্টিগ্রেশন অফ t dt + 4 ইন্টিগ্রেশন অফ dt, ঠিক আছে। এবারে ইন্টিগ্রেশন অফ টি ডিটি হয়ে যাবে t²/2। কীভাবে হলো? টি ডিটির হয়ে যায় t টু দ্য পাওয়ার n+1, মানে এখানে n হচ্ছে 1, t এর পাওয়ার তো 1, তাই 1 + 1 2 ডিভাইডেড বাই 1 + 1, দ্যাট ইজ 2।
প্লাস 4t, এটা হয়ে যাবে ভেলোসিটি। কোয়েশ্চেনে বলা হচ্ছে ভেলোসিটির ভ্যালু বার করো যখন t এর ভ্যালু 2 সেকেন্ডস। তাহলে আমি লিখতে পারি অ্যাট t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, এখানে আমি t এর জায়গায় 2 পুট করে দেবো, 3 ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 4 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু 4 বাই 2 প্লাস 8, 6 প্লাস 8 দ্যাট ইজ 14 মিটার পার সেকেন্ড। সুতরাং এইটা হয়ে যাবে আমাদের ভেলোসিটি। তাহলে বন্ধুরা এইবারে আমরা দেখে নেব যে কোনো একটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের কিছু কাইনেম্যাটিক ইকুয়েশনস হয়। তার মানে একটা কোনো ধরো রিয়েল লাইফ সিচুয়েশন যেখানে একটা অবজেক্ট আছে যেটা মুভ করছে কিছু একটা পার্টিকুলার ভেলোসিটি দিয়ে, কিছু একটা পার্টিকুলার টাইমে সেটার অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে কিছু একটা পার্টিকুলার ভ্যালু। তো বেসিক্যালি এই যে কোয়ান্টিটিগুলো আমরা এতক্ষণ পড়লাম, যেমন ধরো ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, টাইম, এই সব কোয়ান্টিটিসগুলোকে এক অপরের সঙ্গে রিলেট করে কিছু ফর্মুলা বা কিছু ইকুয়েশনস, যাদেরকে আমরা বলি কাইনেম্যাটিক ইকুয়েশনস অফ মোশন। আর বারবার বলে দিচ্ছি এই তিনটে ইকুয়েশন যেটা আমরা এখানে পড়বো এরা হচ্ছে সুপার ডুপার ইম্পর্ট্যান্ট, কারণ এই ইকুয়েশনগুলোর মাধ্যমে আমরা অনেক ধরনের নিউমেরিক্যাল সলভ এখনও করব। ইনফ্যাক্ট ভবিষ্যতেও যখন আমরা মেকানিক্স নিয়ে আরও ডিটেলে পড়বো তখনও এই ইকুয়েশনগুলো আমাদের জন্য খুব ইউজফুল হবে। ঠিক আছে, তাহলে দেখে নাও আমাদের তিনটে কাইনেমেটিকের ইকুয়েশন কি হয়। প্রথম ইকুয়েশন v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে v হচ্ছে কোনো একটা অবজেক্টের ফাইনাল ভেলোসিটি, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, a হচ্ছে অ্যাক্সেলারেশন আর t হচ্ছে টাইম। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, যেখানে s হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল ডিস্টেন্স কাভার্ড, u ইনিশিয়াল ভেলোসিটি, t টাইম, a অ্যাক্সেলারেশন। আর 3 নম্বর ইকুয়েশন হলো v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as, যেখানে v ফাইনাল ভেলোসিটি, u ইনিশিয়াল ভেলোসিটি, a অ্যাক্সেলারেশন আর s হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এইবারে তোমরা ভাবতেই পারো যে তিনটে আলাদা আলাদা ইকুয়েশন কেন দেওয়া আছে, কারণ অনেক এরকম সিচুয়েশন হতে পারে যেখানে আমরা ভি, ইউ আর এ এর ভ্যালু জানি আর আমাদেরকে বার করতে হবে টি এর ভ্যালু, সেখানে আমরা হয়তো প্রথম ইকুয়েশনটা ইউজ করব, রাইট? তো বেসড অন কী কী ভ্যালু আমাদের জানা আছে আর কী কী ভ্যালু আমাদের বার করতে হবে, আমরা চুজ করে নেব যে এই তিনটে ইকুয়েশনের মধ্যে থেকে কোন ইকুয়েশনটা আমরা পছন্দ করে নিয়ে নেব। চলো তাহলে কিছু কোয়েশ্চেন্স দেখা যাক। চলো বন্ধুরা তাহলে দেখে নিই সব থেকে আগে একটা প্রবলেম, উইচ ইজ প্রবলেম নাম্বার 1। এই যে কাইনেম্যাটিক্স ইকুয়েশন এইগুলোকে ইউজ করে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। কোয়েশ্চেন বলছে the position of a train at a time 2 seconds is 100 meter from a station. ঠিক, if its velocities at the end of 2 seconds and at the end of 10 seconds are 5 meter per second and 20 meter per second respectively, মানে আমি দুটো টাইমের কথা বলছি, একটা হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড আর একটা হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে যে অ্যাট দ্য এন্ড অফ 2 সেকেন্ডস, মানে এই 2 সেকেন্ডসের জাস্ট পরে আর এই 10 সেকেন্ডসের জাস্ট পরে, মানে এই জায়গাতে ভেলোসিটি কত ছিল সেটা দেওয়া আছে। let us assume that is initial velocity which is 5 meter per second. এক্স্যাক্টলি এই টাইমটার পরে ভেলোসিটি কত সেটা দেওয়া আছে অ্যাজ 20 মিটার পার সেকেন্ড। আমি এটাকে ইউ আর ভি কেন লিখলাম, কারণ আমি এখন 2 সেকেন্ড থেকে নিয়ে 10 সেকেন্ড এই জার্নিটারই কথা বলতে চাইছি। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ট্রেন অ্যাট দ্য এন্ড অফ 10 সেকেন্ডস। তার মানে এখানে এটাও আমরা জানি যে যখন টাইম 2 সেকেন্ডস তখন ট্রেনের পজিশন হচ্ছে 100 মিটার ফ্রম দ্য স্টেশন। ধরে নাও এটা হচ্ছে স্টেশন। ঠিক, যখন আমরা টাইম ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডের কথা বলছি তখন আমাদের ট্রেনটা এই স্টেশন থেকে 100 মিটার ডিস্টেন্সে রয়েছে। ঠিক, আমাকে বার করতে হবে যে অ্যাট দ্য এন্ড অফ 10 সেকেন্ডস এই ট্রেনটা এই স্টেশন থেকে কতটা দূরত্বে আছে, রাইট? ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ট্রেন অ্যাট দ্য এন্ড অফ 10 সেকেন্ডস, এটাই আমাদেরকে বার করতে হবে। সিচুয়েশনটা বোঝা গেল। আমরা কি করব, প্রথমে আমরা এই জার্নিটুকুতে ফোকাস করব, মানে এই 2 সেকেন্ডস থেকে নিয়ে 10 সেকেন্ডস পর্যন্ত। ঠিক, যখন আমরা এই জার্নিটাতে ফোকাস করব আমরা দেখব আমাদের ইনিশিয়াল ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর টাইম পিরিয়ড হচ্ছে কত, এইটাতে কতটা টাইম টেকেন 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, তার মানে এক্স্যাক্টলি কতটা টাইম লেগেছে 8 সেকেন্ডস, রাইট? মানে 2 সেকেন্ডস থেকে শুরু হচ্ছে 10 সেকেন্ডস পর্যন্ত যাচ্ছে, তার মানে কতটা টাইম লেগেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেতে 8 সেকেন্ডস। ওকে, সো 8 সেকেন্ডস।
এই তিনটে ভ্যালু দিয়ে আমরা যদি প্রথম ইকুয়েশনটা ইউজ করি তাহলে আমরা জানি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সুতরাং আমরা অ্যাক্সেলারেশনকে লিখতে পারি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে অ্যাক্সেলারেশন হয়ে যাবে 20 মাইনাস 5 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু হয়ে যাবে 15/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক, আমরা অ্যাক্সেলারেশন বার করে নিলাম। এবারে আমাদের যেহেতু ট্রেনের পজিশনটা বার করতে হবে অ্যাট দ্য এন্ড অফ 10 সেকেন্ডস, আমরা এখন কি করব, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার মাঝখানের যে ডিস্টেন্স কাভার্ড দ্যাট ইজ এস, এইটাকে আগে ক্যালকুলেট করে নেব। যদি এস ক্যালকুলেট করে নিতে পারি তাহলে এসের সাথে 100 যোগ করে দিলেই আমরা ট্রেনের পজিশনটা পেয়ে যাব, যেটা আমাদের রিকোয়ার্ড আনসার হয়ে যাবে। ঠিক আছে, এস কিভাবে বার করব, দেখো অ্যাক্সেলারেশন বার করে ফেলেছি, সুতরাং এস বার করবার জন্য আমরা থার্ড ইকুয়েশনটার হেল্প নিতে পারি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। ভি স্কোয়ার হয়ে যাবে 20 স্কোয়ার মানে 400 মাইনাস ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 5, তাহলে ইউ স্কোয়ার হয়ে যাবে 25 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, দ্যাট মিনস 2 ইন্টু 15/8। এটাকে যখন ক্যালকুলেট করব তখন এস এর ভ্যালু এসে গেল 100 মিটার। ঠিক, এই এসটা কিন্তু ট্রেনের পজিশন নয়, এই এসটা হলো যে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড পর্যন্ত ট্রেনটা কভার করবে 100 মিটার। তার মানে ট্রেনের যেটা রিকোয়ার্ড পজিশন হবে সেই পজিশনটা কত হয়ে যাবে, এই এসের ভ্যালু মানে 100 মিটার প্লাস এই 100 মিটার স্টেশন থেকে এই 2 সেকেন্ডসে যখন ট্রেনটা ছিল তখন তার যেটা পজিশন ছিল, তার মানে 100 প্লাস 100 উইচ ইজ ইকুয়াল টু 200 মিটার অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। তাহলে বন্ধুরা এবারে চলে এসেছি আমরা আমাদের এই ভিডিওটার টুয়ার্ডস দ্য এন্ড, মানে এন্ড তো নয় যদিও, মানে এবারে আমরা একটা লাস্ট টপিকে চলে এসেছি যেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি এগেন একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এমন নয় যে এটাকে তোমরা লাস্ট টপিক বলে হালকাতে ছেড়ে দিলে, তা ঠিক নয়, ডিটেলে পড়তে হবে। রিলেটিভ ভেলোসিটির কথাটার মানেই হচ্ছে রিলেটিভ, মানে যখন আমরা একটা অবজেক্টের ভেলোসিটি দেখি রিলেটিভ টু আর একটা অবজেক্ট। মানে ধরে নাও আমি একটা বাসের ভেতরে বসে আছি, যে বাসটা মুভ করছে, আমার পাশ দিয়ে আর একটা বাস মুভ করছে একটা পার্টিকুলার ভেলোসিটিতে, ঠিক আছে। এবারে আমি অলরেডি একটা বাসে বসে আছি যেটা মুভ করছে, তার মানে আমি নিজে অলরেডি মুভ করছি, তো আমার জন্য এই পাশের যে মুভিং বাসটা তার ভেলোসিটিটা কিছু আলাদা হবে কম্পেয়ার টু এমন একজন যে বাস স্টপে দাঁড়িয়ে আছে। যে বাস স্টপে দাঁড়িয়ে আছে তার হয়তো মনে হচ্ছে যে বাসটা মুভ করে গেল তার ভেলোসিটি হচ্ছে ভি, কিন্তু যেহেতু আমি অলরেডি এমন একটা বাসে বসে আছি যেটা অলরেডি নিজের একটা ভেলোসিটিতে মুভ করছে, সেহেতু উইথ রেসপেক্ট টু মাই ভেলোসিটি আমার কিন্তু ওই বাসের ভেলোসিটিটা ভি মনে হবে না, কারেক্ট। কম মনে হতে পারে, বেশি মনে হতে পারে, বেসড অন ওই বাসটা কোন ডিরেকশনে যাচ্ছে, যে ডিরেকশনে আমি যাচ্ছি সেই দিকে যাচ্ছে নাকি তার অপোজিটে যাচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট, যেখানে আমরা বলি ভেলোসিটি অফ ওয়ান অবজেক্ট উইথ রেসপেক্ট টু অ্যানাদার অবজেক্ট, ঠিক আছে। কিভাবে হ্যান্ডেল করবো এই রিলেটিভ ভেলোসিটির সিচুয়েশনগুলো চলো দেখে নেবো। তাহলে বন্ধুরা সবথেকে প্রথমে বুঝে নিতে হবে রিলেটিভ ভেলোসিটির কিছু খুব বেসিক জিনিস, ঠিক আছে। যখন এই রিলেটিভ ভেলোসিটির প্রবলেম আমরা করব, সবথেকে প্রথমে দেখো জিনিসগুলো বোঝো। যখনই আমরা বলছি ভেলোসিটি অফ বাস এ, ধরে নাও আমাদের কাছে দুটো বাস আছে এ আর বি, আমরা বলছি বাস এ এর ভেলোসিটি হচ্ছে v1 মিটার পার সেকেন্ড। রিলেটিভ ভেলোসিটির মানেই হচ্ছে একটা বাসের ভেলোসিটি হচ্ছে v1, তার মানে কিসের রেসপেক্টে, সবসময় যে কোনো ভেলোসিটি একটা ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টেই হয়। তাহলে যখন আমরা বলছি v1 হচ্ছে বাস এর ভেলোসিটি, তার মানে সেই ভেলোসিটিটা উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, কারেক্ট। আর সেটাকে আমরা কিভাবে লিখি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড দেওয়া রয়েছে v1। তার মানে আমি যদি বলি ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বাস এ, সেটা হয়ে যাবে -v1, রাইট। মানে গ্রাউন্ডের রেসপেক্টে যদি বাস v1 মুভ করছে, তাহলে বাসের রেসপেক্টে গ্রাউন্ডটা উল্টো দিকে মুভ করছে, খুব লজিক্যাল, ভেরি গুড। সিমিলারলি আমি যদি বলি ভেলোসিটি অফ বাস বি ইজ v2, তার মানে ভেলোসিটি অফ বাস বি উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড ইজ v2, তার মানে ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বাস বি উইল বি -v2। ঠিক, এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টগুলোকে বা নিউমেরিক্যালগুলোকে সলভ করার জন্য। ঠিক, এইবারে দেখো ভেলোসিটি অফ বাস এ রিলেটিভ টু বাস বি, মানে ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। এটাকে কিভাবে পড়বে, ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি, মানে এর ভেলোসিটি কত যদি তুমি বি এর থেকে দেখছো,
ঠিক আছে, এটাকে কি লিখবো আমরা? এটার মানে হলো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি। এটার মানে এটাই। ঠিক, এবার দেখো জি জি দুদিকেই রয়েছে, এক ধরনের মানে মাথায় এটা রাখো যে এই জিটা বেসিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এখানে ক্যান্সেলেশন কিছু হচ্ছে না, বাট দিস ইজ জাস্ট আ ওয়ে টু থিঙ্ক। ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি, মানে এ আর বি দুজনেই তো মুভ করছে, এ এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি, তার মানে হচ্ছে এ এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস গ্রাউন্ডের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি। ঠিক, এবারে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত? v1, ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি কত? -v2। সুতরাং ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি হয়ে যাবে v1 v2। বোঝা গেল ব্যাপারটা? সুপারব। সিমিলারলি আমি যদি বলি ভেলোসিটি অফ বি রিলেটিভ টু এ, সেটা কিভাবে লিখবে? ভেলোসিটি অফ বি রিলেটিভ টু এ, এইভাবে। এটা কি হয়ে যাবে? ভেলোসিটি অফ বি রিলেটিভ টু গ্রাউন্ড প্লাস ভেলোসিটি অফ গ্রাউন্ড রিলেটিভ টু এ। ভেলোসিটি অফ বি রিলেটিভ টু গ্রাউন্ড হচ্ছে v2, ভেলোসিটি অফ গ্রাউন্ড রিলেটিভ টু এ হচ্ছে -v1, তার মানে ভেলোসিটি অফ বি রিলেটিভ টু এ হয়ে যাবে v2 v1। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে তোমরা কি দেখবে? যে ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি ইজ ইকুয়াল টু মাইনাস ভেলোসিটি অফ বি রিলেটিভ টু এ। ঠিক, এই স্লাইডটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে রিলেটিভ ভেলোসিটির বাকি আগে যা কিছু আমরা ডিসকাস করব সেগুলো খুব 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 সহজ বলে মনে হবে, কারণ রিলেটিভ ভেলোসিটির এই বেসিকটা ক্লিয়ার থাকে না বলেই বাচ্চারা বাকি কমপ্লেক্স প্রবলেমগুলো বুঝতে পারে না। কিন্তু তোমরা যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে আগের জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে চলো এই যে তিনটে সিনারিওস, এই তিনটে সিনারিওসতে আমাদের গ্রাফগুলো কীরকম হবে সেটা দেখে নিই। সব থেকে প্রথম সিনারিও, যেখানে আমরা ধরে নিলাম যে দুটো অবজেক্টেরই ভেলোসিটি সমান, মানে v1 ইজ ইকুয়াল টু v2। এই ক্ষেত্রে যদি আমরা পজিশন টাইম গ্রাফ দেখি, এবারে তোমরা সব থেকে প্রথমে আমাকে বলো যে পজিশন টাইম গ্রাফের কোন জিনিসটা আমাদের ভেলোসিটি দেয়? স্লোপ, এক্স্যাক্টলি। তার মানে এই দুটো অবজেক্ট আছে আমাদের কাছে, সুতরাং দুটো অবজেক্টের দুটো লাইন হবে, কিন্তু এই যে দুটো লাইন হবে দুটো লাইনেরই স্লোপ সেম হবে, মানে দুটো লাইনেরই যে ইনক্লিনেশনটা সেটা সেম হবে, তার মানে এই দুটো লাইন একে অপরের প্যারালাল হবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইজ ইকুয়াল টু 0, কারণ দুজনেরই ভেলোসিটি সেম। সিমিলারলি রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ ইজ 0, কারণ দুজনেরই ভেলোসিটি এগেন এখানে সেম। এবারে চলো দেখে নিই সেকেন্ড সিনারিও, যেখানে আমরা বললাম আমাদের কাছে দুটো অবজেক্ট আছে এ আর বি, এ এর ভেলোসিটি v1, বি এর ভেলোসিটি v2, আর v1 ইজ গ্রেটার দ্যান v2, তার মানে এ বেশি ভেলোসিটি দিয়ে মুভ করছে। গ্রাফের কথা ভুলে যাও, লজিক্যালি যদি ভাবো তাহলে এই সিচুয়েশনে কি হবে? দুটো অবজেক্ট আছে এ আর বি, এর ভেলোসিটি বি এর থেকে বেশি, তাহলে কি হবে? একটা যদিও দুজনে একই সময় শুরু করলো, কিন্তু একটা পয়েন্টে গিয়ে এ বি এর থেকে আগে চলে যাবে, বি কে পার করে আগে মুভ করে যাবে, কারণ এর ভেলোসিটি বেশি। এটাই তো হবে সাধারণত, রাইট? আর এক্স্যাক্টলি সেটাই হয়। গ্রাফিক্যালি দেখো কি হবে? গ্রাফিক্যালি এই দুটোরই এ আর বি এর যে দুটো লাইন হবে দুটোর স্লোপ একবারে কিন্তু সেম হবে না, যেহেতু এর ভেলোসিটি v1 বেশি, সেহেতু দেখো তুমি এর লাইনটা বেশি স্টিপ, এরকম স্টিপ, কিন্তু বি এর লাইনটা এরকম, তার স্টিপনেসটা কম। ঠিক আছে, ঠিক সেইভাবেও তোমরা এটাও দেখতে পাচ্ছ যে এখানে এই দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা যেখান থেকে এ বিকে ছেড়ে আগে বেরিয়ে যাচ্ছে, তার মানে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা সেই পয়েন্টটা যেখানে দুজন মিট করছে, তারপরে এ আগে চলে যাচ্ছে, মানে দুজনে একসাথে স্টার্ট করলেও কিন্তু একটা পয়েন্টে গিয়ে এ এর সঙ্গে মিট করে তার থেকে আগে বেরিয়ে গেল, সেই পয়েন্টটাই হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। এবারে দেখে নেবো একটা থার্ড সিনারিও। থার্ড সিনারিওতে আমরা দেখছি যে আমাদের কাছে দুটো অবজেক্ট আছে এগেন এ আর বি, এ এর ভেলোসিটি v1, বি এর ভেলোসিটি v2, কিন্তু এই ক্ষেত্রে দেখছি v1 হচ্ছে পজিটিভ আর v2 হচ্ছে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভের মানে কি হলো? v1 পজিটিভ মানে পজিটিভ স্লোপ, মানে সময়ের সাথে সাথে ওর ডিসপ্লেসমেন্ট বাড়ছে, v2 নেগেটিভ তার মানে নেগেটিভ স্লোপ, মানে সময়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট কম হচ্ছে। তার মানে এই দুটো অবজেক্ট একে অপরের অপোজিট ডিরেকশনে মুভ করছে, মানে একটা অবজেক্ট এদিকে যাচ্ছে আর একটা অবজেক্ট
এই দিকে আসছে, মুভমেন্টটা এইভাবে হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে, যদি V1 আর V2 এর ভ্যালু আলাদা আলাদা হয় তাহলে এই ক্ষেত্রেও দেখো আমাদের গ্রাফটা কীরকম দেখাবে, কিছুটা এরকম দেখাবে, একটা নিচের দিকে যাচ্ছে একটা ওপর দিকে যাচ্ছে, কিন্তু তাও এরাও একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সেই পয়েন্টটা কি সিগনিফাই করছে, এই পয়েন্টটাতে ওভারটেক হচ্ছে। ধরো এই দুটো অবজেক্ট, একটা ওদিক থেকে আসছে একটা এদিক থেকে আসছে, কিন্তু ওদিক থেকে এদিক থেকে এসেও একটা পয়েন্টে তো দুজনে মিট করছে, রাইট? আবার সেটাকে সেখান থেকে পার হয়ে ওভারটেক করে যাচ্ছে। সেই যে মিটিং পয়েন্টটা বা সেই যে পয়েন্টটা যেখানে ওভারটেক হচ্ছে বা মিট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্যালি এই পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা এই ভিডিওর একেবারে শেষের দিকে। আর আমি আশা করছি যে তোমাদের এই পুরো ভিডিওটা ইউজফুল লেগেছে, আর আমি এটাও আশা করছি যে তোমরা এখনও আমার সাথে রয়েছো, পুরো ভিডিওটা দেখেছো। যদি দেখে থাকো পুরো ভিডিওটা, আমি আশা এটাই করছি যে তোমাদের কনসেপ্ট নিশ্চয়ই হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। আর যদি তা হয়ে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও যে আমাদের কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আর আমি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও, নতুন সুন্দর খুব মজাদার ভিডিও নিয়ে আসবো তোমাদের সকলের জন্য এই বাংলা ট্রায়াল সিরিজে। ততক্ষণের জন্য সাবধানে থেকো, ভালো থেকো, খুব মজায় থেকো। টেক কেয়ার, বাই বাই।